প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। আজকে যে গল্পটা পড়তে যাচ্ছি সেটির নাম বৃহন্নলা, হুমায়ূন আহমেদের লেখা। অতি প্রাকৃত গল্পের চেয়ে ভূমিকা বড় হয়ে থাকে। গাছ যত না বড়, তার ডালপালা তার চেয়েও বড়। এই গল্পেও তাই হবে। একটা দীর্ঘ ভূমিকা দিয়ে শুরু করব। পাঠকদের অনুরোধ করছি তারা যেন ভূমিকাটা পড়েন, এর প্রয়োজন আছে। আমার মামাতো ভাইয়ের বিয়ে। বাবা মার একমাত্র ছেলে। দেখতে রাজপুত্র না হলেও বেশ সুপুরুষ। এমএ পাশ করেছে। বাবার ব্যবসা দেখাশোনা করা এবং গ্রুপ থিয়েটার করা, এই দুই তার কর্মকাণ্ড সীমিত। বাবা মার একমাত্র ছেলে হলে যা হয়, বিয়ের জন্যে অসংখ্য মেয়ে দেখা হতে লাগলো। কাউকেই পছন্দ হয় না। কেউ বেশি লম্বা, কেউ বেশি বেঁটে, কেউ বেশি ফর্সা, কেউ বেশি কথা বলে, আবার কেউ কেউ দেখা গেল কথা কম বলে। নানান ফ্যাকড়া। শেষ পর্যন্ত যাকে পছন্দ হলো সে মেয়ে ঢাকা ইডেন কলেজে বিয়ে পড়ে, ইতিহাসে অনার্স। মেয়ের বাবা নেই, মার অন্য কোথায় বিয়ে হয়েছে। মেয়ে তার বড় চাচার বাড়িতে মানুষ, তিনি তাকে খরচপত্র দিয়ে বিয়ে দিচ্ছেন। আমার মামা এবং মামি দুজনের কেউই এই বিয়ে সহজভাবে নিতে পারলেন না। যে মেয়ের বাবা নেই, মা আবার বিয়ে করেছে, পাত্রী হিসেবে সে তেমন কিছু না। তাছাড়া সে খুব সুন্দরীও না, মোটামুটি ধরনের চেহারা। আমার মামাতো ভাই তবু কেন জানি একবার মাত্র এই মেয়েকে দেখেই বলে দিয়েছে এই মেয়ে ছাড়া আর কাউকে সে নাকি বিয়ে করবে না। মেয়ের বাবা নেই তো কি হয়েছে, সবার বাবা চিরকাল থাকে নাকি? মেয়ের মার বিয়ে হয়েছে, তাতে অসুবিধাটা কি? অল্প বয়সে বিধবা হয়েছেন, তার তো বিয়ে করাই উচিত। এমন তো না যে দেশে বিধবা বিবাহ নিষিদ্ধ। মামা মামিকে শেষ পর্যন্ত মত দিতে হলো, তবে খুশি মনে মত দিলেন না। কারণ মেয়ের বড় চাচাকে তাদের অপছন্দ হয়েছে, খুবই অপছন্দ হয়েছে। লোকটা নাকি অভদ্রের চূড়ান্ত, ধরাকে সরা জ্ঞান করে, চামার টাইপ। বিয়ের দিন তারিখ ঠিক হলো। এক মঙ্গলবার কাক ডাকা ভোরে আমরা এক মাইক্রোবাস এবং সাদা রঙের টয়টায় করে রওনা দিলাম। গন্তব্য ঢাকা থেকে 90 মাইল দূরের এক মফস্বল শহর। মফস্বল শহরের নামটা আমি বলতে চাচ্ছি না, গল্পের জন্যে সেই নাম জানার প্রয়োজনও নেই। 33 জন বরযাত্রী, অধিকাংশই ছেলে ছোকরা। হইচইয়ের চূড়ান্ত হচ্ছে। এই মাইক বাজছে, এই মাইক্রোবাসের ভেতর ব্রেক ড্যান্স হচ্ছে, এই পটকা ফুটছে। ফাঁকা রাস্তায় এসে মাইক্রোবাসের গিয়ার বক্সে কি যেন হলো, একটু পরপর বাস থেমে যায়। সবাইকে নেমে ঠেলতে হয়। বরযাত্রীদের উৎসাহ তাতে যেন আরও বাড়ল। শুধু আমার মামা অসম্ভব গম্ভীর হয়ে পড়লেন। আমাকে ফিসফিস করে বললেন, এটা হচ্ছে অলক্ষণ, খুবই অলক্ষণ। রওনা হবার সময় একটা খালি জগ দেখেছি, তখনই মনে হয়েছে একটা কিছু হবে। গিয়ার বক্স গেছে, এখন দেখবি টাকা পাংচার হবে, না হয়ে পারেই না। হলোও তাই। একটা কালভার্ট পার হবার সময় চাকার হাওয়া চলে গেল। মামা বললেন, কি দেখলি, বিশ্বাস হলো আমার কথা? এখন বসে বসে আঙুল চোষ। স্পেয়ার চাকা লাগাতে অনেক সময় লাগলো। মামা ছাড়া অন্য কাউকে বিচলিত হতে দেখলাম না। বরযাত্রীদের উৎসাহ মনে হলো আরও বেড়েছে। চিৎকার হইচই হচ্ছে, একজন গান গাওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র বিয়ে বাড়িতে পৌঁছানোর পরই সবার উৎসাহে খানিকটা ভাটা পড়ল। মফস্বল শহরে বড় বাড়িগুলি সাধারণত যেরকম হয় সেরকম একটা পুরনো ধরনের বাড়ি। এসব বাড়িগুলি এমনিতেই খানিকটা বিষণ্ণ প্রকৃতির হয়। এই বাড়ি দেখে মনে হলো বিরাট একটা শোকের বাড়ি। খাঁ খাঁ করছে চারদিক, লোকজন নেই। কলা গাছ দিয়ে একটা গেটের মতো করা হয়েছে, সেটাকে গেট না বলে গেটের প্রহসন বলাই ভালো। একদিকে রঙিন কাগজের চেইন, অন্যদিকে খালি। হয় রঙিন কাগজ কম পড়েছে, কিংবা লোকজনের গেট প্রসঙ্গে উৎসাহ শেষ হয়ে গেছে। আমার মামা হতভম্ব। বরযাত্রীরা মুখ চাওয়াচাওয়ি করছে, ব্যাপারটা কি? হাফশার্ট পরা এক চ্যাংড়া ছেলে এসে বলল, আপনারা বসেন, বিশ্রাম করেন। আমি বললাম, আর লোকজন কোথায়, মেয়ের বড় চাচা কোথায়? সে ছেলে শুকনো গলায় বলল, আছে, সবাই আছে, আপনারা বিশ্রাম করেন। আমি বললাম, কোনো সমস্যা হয়েছে? সে ছেলে ফ্যাকাশে হাসি হেসে বলল, জি না, সমস্যা কিসের? এই বলে সে বাড়ির ভেতর ঢুকে গেল, আর বেরোলো না। বসার ঘরে চাদর পেতে বরযাত্রীদের বিশ্রামের ব্যবস্থা। বারান্দায় গোটা 10 ফোল্ডিং চেয়ার। বিয়েবাড়ির সজ্জা বলতে এইটুকুই। মামা বললেন, বলেছিলাম না অলক্ষণ, এখন বিশ্বাস হলো? কি কাণ্ড হয়েছে কে জানে। আমার তো মনে হয় বাড়িতে মেয়েই নেই, কারোর সঙ্গে পালিয়ে টালিয়ে গেছে। মুখে জুতোর বাড়ি পড়ল, স্রেফ জুতোর বাড়ি। মামা অল্পতেই উত্তেজিত হন। গত বছর তার ছোটোখাটো স্ট্রোক হয়ে গেছে। উত্তেজনার ব্যাপারগুলি তার জন্য ক্ষতির কারণ হতে পারে। আমি মামাকে সামলাতে চেষ্টা করলাম। হাসি মুখে বললাম, হাত মুখ ধুয়ে একটু শুয়ে থাকুন তো মামা, আমি খোঁজ নিচ্ছি কি ব্যাপার। মামা তীব্র গলায় বললেন,
হাত মুখটা ধোবো কি দিয়ে শুনি? হাত মুখ ধোবার পানি কেউ দিয়েছে? বুঝতে পারছিস না, এরা বেইজ্জতি চূড়ান্ত করার চেষ্টা করছে। কি যে বলেন মামা, কথা যখন অক্ষর অক্ষরে ফলবে তখন বুঝবি কি বলছি। কাপড় চোপড় খুলে ন্যাংটো করে সবাইকে ছেড়ে দেবে, পাড়ার লোক এনে ধোলাই দেবে। আমার কথা বিশ্বাস না হয় লিখে রাখ। মামার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খালি গায়ে নীল লুঙ্গি পরা এক লোক প্লাস্টিকের বালতিতে করে এক বালতি পানি এবং একটা মগ নিয়ে ঢুকলো। পাথরের মতো মুখ করে বলল, হাত মুখ ধোন, চা আইতাছে। মামা বললেন, খবরদার, কেউ চা মুখে দেবে না, খবরদার, দেখি ব্যাপারটা কি। ভেতর বাড়ি থেকে কান্নার শব্দ আসছে। বিয়ে বাড়িতে কান্না কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু এই কান্না অস্বাভাবিক লাগছে। মধ্যবয়স্ক এক লোক এক বিশাল কেটলিতে করে চা নিয়ে ঢুকলো। আমি তাকে বললাম, ব্যাপার কি বলেন তো ভাই? সেই লোক বলল, কিছু না। ভেতর বাড়ির কান্না এ সময় তীব্র হলো, কান্না এবং মেয়েলি গলায় বিলাপ। কান্না যেমন হঠাৎ তুঙ্গে উঠেছিল তেমনি হঠাৎই নেমে গেল। আর প্রায় সঙ্গে সঙ্গে মেয়ের বড় চাচা ঢুকলেন। ভদ্রলোককে দেখে মনে হলো তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। তিনি নিচু গলায় যা বললেন তা শুনে আমরা স্তম্ভিত। কি সর্বনাশের কথা! জানলাম যে কিছুক্ষণ আগেই তার বড় ছেলে মারা গেছে। অনেকদিন থেকে অসুখে ভুগছিল, আজ সকাল থেকে খুব বাড়াবাড়ি হলো। সব এলোমেলো হয়ে গেছে এই কারণেই। তিনি তার জন্যে লজ্জিত, দুঃখিত ও অনুতপ্ত। তবে যত অসুবিধাই হোক, বিয়ে হবে। আজ রাতে সম্ভব হবে না, পরদিন। এই কথা বলতে বলতেই তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার মামা খুবই আবেগপ্রবণ মানুষ। অল্পতে রাখতেও পারেন, আবার সেই রাগ হিমশীতল পানিতে রূপান্তরিত হতেও সময় লাগে না। তিনি মেয়ের বড় চাচাকে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেললেন। কাতর গলায় বললেন, আপনি আমাদের নিয়ে মোটেও চিন্তা করবেন না, আমাদের কিচ্ছু লাগবে না, আপনি বাড়ির ভেতরে যান ভাইয়া সাহেব। অদ্ভুত একটা অবস্থা। এটি যদি শুনতাম মেয়ে পালিয়ে গেছে তাও ভালো ছিল, কার উপর রাগ ঢেলে ফেলা যেত। আমরা বরযাত্রীরা খুবই বিব্রত বোধ করছি। স্থানীয় লোকজন এখন দেখতে পাচ্ছি। তারা বোধহয় এতক্ষণ ভেতরের বাড়িতে ছিলেন। আমরা বসার ঘরেই আছি। খিদে এক একজন প্রায় মরতে বসেছি। খাবার কোনো ব্যবস্থা হচ্ছে কিনা বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে খাবারের কথা জিজ্ঞেস করা যায় না। একজন মামাকে কানে কানে এই ব্যাপারে বলতে তিনি রাগী গলায় বললেন, তোমাদের কি মাথা টাথা খারাপ হয়েছে? এত বড় একটা শোকের ব্যাপার আর তোমরা খাওয়ার চিন্তায় অস্থির। ছি 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 ছি, এক রাত না খেলে কি হয়? খবরদার, আমার সামনে কেউ খাবারের কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না। আমরা চুপ করে গেলাম। 12-13 বছরের ফুটফুটে একটি মেয়ে এসে পান ভর্তি একটা পানদান রেখে গেল। কাঁদতে কাঁদতে মেয়েটি চোখ ফুলিয়ে ফেলেছে, এখনো কাঁদছে। মামা মেয়েটিকে বললেন, লক্ষ্মী সোনা, তোমাদের মোটেই ব্যস্ত হতে হবে না, আমাদের কিছুই লাগবে না। রাত 8টার দিকে থাকা এবং খাওয়ার সমস্যাটা সমাধান হলো। স্থানীয় লোকজন ঠিক করলেন প্রত্যেকেই তাদের বাড়িতে 1-2 করে গেস্ট নিয়ে যাবেন। বিয়ে হবে পরদিন বিকেলে। আমাকে যিনি নিয়ে চললেন তার নাম সুধাকান্ত ভৌমিক। ভদ্রলোকের বয়স 60-এর কাছাকাছি হবে, বেটেখাটো মানুষ, শক্ত সমর্থ চেহারা। এই বয়সেও দ্রুত হাঁটতে পারেন। ভদ্রলোক মৃদুভাষী, মাথার চুল থপথপে সাদা, গেরুয়া রঙের একটা চাদর দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছেন বলে কেমন যেন ঋষি ঋষি লাগছে। আমি বললাম, সুধাকান্ত বাবু, আপনার বাসা কত দূর? উনি বললেন, কাছেই। গ্রাম এবং মফস্বলের লোকদের দূরত্ব সম্পর্কে কোনো ধারণা নেই। তাদের কাছেই আসলে দিল্লি হনুযুত দূর অস্তের মতো। আমি হাঁটছি তো হাঁটছি। অগ্রহায়ণ মাস। গ্রামে এ সময় ভালো শীত থাকে। আমার গায়ে পাতলা একটা পাঞ্জাবি, শীত ভালোই লাগছে। আমি আবার বললাম, ভাই কত দূর? কাছেই। আমরা একটা নদীর কাছাকাছি এসে পড়লাম। আতকে উঠে বললাম, নদী পার হতে হবে নাকি? পানি নেই, জুতো খুলে হাতে নিয়ে নিন। রাগে আমার গা জ্বলে গেল। এই লোকের সঙ্গে আসাই উচিত হয়নি। আমি জুতো খুলে পায়জামা গুটিয়ে নিলাম। হেঁটে নদী পার হওয়ার কোনো আনন্দ থাকলেও থাকতে পারে, আমি কোনো আনন্দ পেলাম না। শুধু ভয় হচ্ছে কোনো গভীর খানাখন্দে পড়ে যায় কিনা। তবে নদীর পানি বেশ গরম। সুধাকান্ত বাবু বললেন, আপনাকে কষ্ট দিলাম। ভদ্রতা করে হলেও আমার বলা উচিত, না না, কষ্ট কিসের? তা বললাম না। নদী পার হয়ে পায়জামা নামাচ্ছি। সুধাকান্ত বাবু বললেন, আপনি ছেলের কি হন? ফুপাতো ভাই। বিয়েটা না হলে ভালো হয়, সকালে সবাইকে বুঝিয়ে বলবেন। সে কি? মেয়েটার কারণে ছেলেটা মরল, এখন চট করে বিয়ে হওয়া ঠিক না, কিছুদিন যাওয়া উচিত। কি বলছেন এসব? ছেলেটা সকালবেলা বিষ খেয়েছে, ধুতরা বীজ। এই অঞ্চলে ধুতরা খুব হয়। আপনি বলছেন কি ভাই?
ছেলের বাবা রাজি হলেই পারত, ছেলেটা বাঁচত। গোয়ার গোবিন্দ মানুষ, তার না মানেই না। ছেলে মেয়ের এই প্রেমের ব্যাপারটা সবাই জানে নাকি? জানবে না কেন? মফস্বল শহরে এসব চাপা থাকে নাকি? আপনাদের শহরে অন্য কথা, আকছার হচ্ছে। আমার মনটা খারাপ হয়ে গেল। এ কী সমস্যা? বাকি পথ দুজন নীরবে পার হলাম। পুরোপুরি নীরব বলাটা বোধহয় ঠিক হলো না। ভদ্রলোক নিজের মনেই মাঝে মাঝে বিড়বিড় করছিলেন, মন্ত্রতন্ত্র ভরছেন বোধ হয়। ভদ্রলোকের বাড়ি একেবারে জঙ্গলের মধ্যে। একতলা পাকা দালান, প্রশস্ত উঠোন, উঠোনের মাঝখানে তুলসী মঞ্চ। বাড়ির লাগোয়া দুটি প্রকাণ্ড কামিনী গাছ। একপাশে কুয়া আছে। হিন্দু বাড়িগুলো যেমন থাকে, ছবির মতো পরিচ্ছন্ন। উঠোনে দাঁড়াতেই মনে শান্তি শান্তি একটা ভাব হলো। আমি বললাম, এত চুপচাপ কেন? বাড়িতে লোকজন নেই? না। আপনি একা থাকি? বলেন কি, একা একা এত বড় বাড়িতে থাকেন? অনেক আগে লোকজন ছিল, কিছু মরে গেছে, কেউ চলে গেছে ইন্ডিয়াতে। এখন আমি একাই থাকি। আপনি স্নান করে ফেলুন। স্নান ফান লাগবে না, আপনি কিছু খাবারের ব্যবস্থা করুন, তাহলেই হবে। একটু সময় লাগবে, রান্নার জোগাড় করতে হবে। আপনি কি এখন রান্না করবেন? রান্না না করলে খাবেন কি? বেশিক্ষণ লাগবে না। ভদ্রলোক গামছা, সাবান এবং একটা জল চৌকি এনে কুয়ার পাশে রাখলেন। স্নান করে ফেলুন, সারাদিন জার্নি করে এসেছেন, স্নান করলে ভালো লাগবে। কুয়ার জল খুব ভালো, দিন আমি জল তুলে দিচ্ছি। আপনাকে তুলতে হবে না, আপনি বরং রান্না শুরু করুন, খিদে চোখ অন্ধকার হয়ে আসছে। এই লুঙ্গিটা পরুন, ধোয়া আছে, আজ সকালে সোডা দিয়ে ধুয়েছি। আমার আবার পরিষ্কার থাকার বাতিক আছে, নোংরা সহ্য করতে পারি না। ভদ্রলোক যে নোংরা সহ্য করতে পারেন না তা পরিষ্কার বোঝা যাচ্ছে। তিনি রান্না করতে বসেছেন উঠোনে পরিষ্কার ঝকঝকে দুটো মাটির চুলা। সুধাকান্তবাবু চুলার সামনে জল চৌকিতে বসেছেন। থালা, বাটি, হাঁড়ি সবই দেখি 2-3 বার করে ধুচ্ছেন। সুধাকান্তবাবু, বলুন, আপনি বিয়ে করেননি? না। চিরকুমার? ওই আর কি। আপনি করেন কি? শিক্ষকতা করি, হাই স্কুলের অঙ্কের শিক্ষক, মনোহরদী হাই স্কুল। রান্নাবান্না আপনি নিজেই করেন? হ্যাঁ, নিজেই করি। একবেলা রান্না করি, একবেলা ভাত খাই, আর সকালে চিড়া, ফলমূল এইসব খাই। কাজের লোক রাখেন না কেন? দরকার পড়ে না। খালি বাড়ি পড়ে থাকে, চুরি হয় না? না, চোর নেবে কি? আমি একজন দরিদ্র মানুষ। আপনি স্নান করে নিন, স্নান করলে ভালো লাগবে। অপরিচিত জায়গায় ঠান্ডার মধ্যে গায়ে পানি ঢালার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সুধাকান্তবাবু মনে হচ্ছে আমাকে না ভিজিয়ে ছাড়বেন না। লোকটি সম্ভবত সূচিবায়গ্রস্ত। কুয়ার পানি নদীর পানির মতো গরম নয়, খুব ঠান্ডা। পানি গায়ে দিতেই গা জুড়িয়ে গেল। সারাদিনের ক্লান্তি, বিয়েবাড়ির উদ্বেগ, মৃত্যু সংক্রান্ত জটিলতা সব ধুয়ে মুছে গেল। চমৎকার লাগতে লাগলো। তাছাড়া পরিবেশটাও বেশ অদ্ভুত। পুরনো ধরনের একটা বাড়ি, ঝকঝকে উঠোনের শেষ প্রান্তে শ্যাওলা ধরা প্রাচীন কুয়া, আকাশে পরিষ্কার চাঁদ, কামিনী ফুলের গাছ থেকে ভেসে আসছে মিষ্টি গন্ধ। এক ঋষির মতো চেহারার চিরকুমার বৃদ্ধ রান্না বসিয়েছেন, যেন বিভূতিভূষণের উপন্যাসের কোনো দৃশ্য। সুধাকান্তবাবু, বলুন, রান্নার কত দূর? দেরি হবে না? একা একা থাকতে আপনার খারাপ লাগে না? না, অভ্যেস হয়ে গেছে। বাসায় ফিরে আপনি কি করেন? তেমন কিছু করি না, চুপচাপ বসে থাকি। ভয় লাগে না? সুধাকান্তবাবু এই প্রশ্নের জবাব দিলেন না। খাবারের আয়োজন সামান্য, তবে এত চমৎকার রান্না আমি দীর্ঘদিন খাইনি। একটা কিসের যেন ভাজি, তাতে 5 ফোড়নের গন্ধ, খেতে একটু টকটক। বেগুন দিয়ে ডিমের তরকারি, তাতে ডালের বড়ি দেয়া। ডালের বড়ি এর আগে আমি খাইনি। এমন একটা সুখাদ্য দেশে প্রচলিত আছে তাই আমার জানা ছিল না। মুগের ডাল, ডালে ঘি দেওয়াতে অপূর্ব গন্ধ। আমি বললাম, সুধাকান্তবাবু, এত চমৎকার খাবার আমি আমার জীবনে খাইনি, দীর্ঘদিন মনে থাকবে। সুধাকান্তবাবু বললেন, আপনি ক্ষুধার্ত ছিলেন তাই এত ভালো লেগেছে। রুচির রহস্য ক্ষুধায়, যেখানে ক্ষুধা নেই সেখানে রুচিও নেই। আমি চমৎকৃত হলাম। লোকটির চেহারাই শুধু দার্শনিকের মতো না, কথাবার্তাও দর্শন ঘেঁষা। সুকান্তবাবু উঠোনে পাটি পেতে দিলেন। খাওয়া দাওয়ার পর সিগারেট হাতে সেখানে বসলাম। কিছুক্ষণ গল্পগুজব করা যেতে পারে। সুধাকান্ত বাবু অবশ্য খুব আলাপি লোক বলে মনে হচ্ছে না। এই যে দীর্ঘ সময় তার সঙ্গে আছি, তিনি এর মধ্যে আমার নাম জানতে চাননি, আমি কি করি তাও জানতে চাননি। আমি মানুষটির প্রতি যথেষ্ট আগ্রহ বোধ করছি, কিন্তু এই লোকটা
আমার প্রতি কোনো আগ্রহ বোধ করছে না। অথচ আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যারা মাস্টারি করেন তারা কথা বলতে খুব পছন্দ করেন, অকারণেই কথা বলেন। প্রায় মিনিট 15 আমরা চুপচাপ বসে থাকার পর সুধাকান্তবাবু আমাকে অবাক করে দিয়ে বললেন, আপনি জিজ্ঞেস করছিলেন একা একা আমি এই বাড়িতে ভয় পাই কিনা, তাই না? আমি বললাম, হ্যাঁ তাই। সুধাকান্তবাবু বললেন, ভয় পাই, প্রায় রাতেই ঘুমোতে পারি না, জেগে থাকি। ঘরের ভেতর আগুন করে রাখি, হারিকেন জ্বালানো থাকে, ওরা আগুন ভয় পায়, আগুন থাকলে কাছে আসে না। আমি অবাক হয়ে বললাম, কারা? তিনি জবাব দিলেন না। আমি বললাম, আপনি কি ভূত প্রেতের কথা বলছেন? হ্যাঁ। আমি মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। পৃথিবী কোথায় চলে গিয়েছে এই বৃদ্ধ তা বোধহয় জানে না। চাঁদের পিঠে মানুষের জুতোর ছাপ পড়েছে, ভাইকিং উপগ্রহ নেমেছে মঙ্গলের মরুভূমিতে, ভয়েজার 1 and 2 উড়ে গেছে বৃহস্পতির কিনারা ঘেঁষে, আর এই অঙ্কের শিক্ষক ভূতের ভয়ে ঘরে আগুন জ্বালিয়ে রাখছে, কারণ অশরীরীরা আগুনে ভয় পায়। আমি বললাম, আপনি কি ওদের দেখেছেন কখনো? না। ওদের পায়ের শব্দ পান? তাও না। তাহলে? বুঝতে পারি। বুঝতে পারেন? জি। আপনি যখন আছেন আপনিও বুঝবেন। ওদের কাণ্ড কারখানা দেখতে পাবো তাই বলছেন? তবে ওদের না, একজন শুধু আসে। তাও ভালো যে একজন আসে, আমি ভেবেছিলাম দলবল নিয়ে বোধহয় চলে আসে, নাচ গান হই হল্লা করে। আপনি আমার কথা একেবারেই বিশ্বাস করছেন না? ঠিকই ধরেছেন, বিশ্বাস করছি না। অবশ্যই এই মুহূর্তে আমার গা ছমছম করছে, কারণ আপনার পরিবেশটা ভৌতিক। সুকান্তবাবু বললেন, ওরা কিন্তু আছে। আমি চুপ করে রইলাম। এই বৃদ্ধের সঙ্গে ভূত আছে কি নেই তা নিয়ে তর্ক করার কোনো অর্থ হয় না, থাকলে থাকুক। আমার কাছে যে আসে সে একটা মেয়ে। তাই নাকি? জি, 11-12 বছর বয়স। বুঝলেন কি করে তার বয়স 11-12? আপনাকে বলেছে? জি না, অনুমান করে বলছি। তার নাম কি? নাম জানেন? জি না। সে এসে কি করে? সুধাকান্তবাবু বললেন, মেয়েটি যে আসছে এই কি যথেষ্ট নয়? তার কি আর কিছু করার প্রয়োজন আছে? আমি চুপ করে গেলাম। আসলেই তো, অশরীরে এক বালিকার উপস্থিতিই তো যথেষ্ট। সুধাকান্তবাবু বললেন, আপনি নিজেও হয়তো দেখতে পারবেন। আমি কি চমকে উঠলাম। ভদ্রলোক সহজ গলায় বললেন, আমি ছাড়াও অনেকে দেখেছে। সুধাকান্তবাবু ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন এবং তার প্রায় সঙ্গে সঙ্গে বিকট একটা হাসি শুনলাম। উঠোন কাঁপিয়ে, গাছপালা কাঁপিয়ে হো হো করে কে যেন হেসে উঠল। সুধাকান্তবাবু পাশে না থাকলে অজ্ঞানী হয়ে যেতাম। আমি তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠলাম, কে কে? সুধাকান্তবাবু বললেন, ওটা কিছু না। আমি ভয় জড়ানো গলায় বললাম, কিছু না মানে? ওটা খাটাস, মানুষের মতো শব্দ করে হাসে। বলেন কি? খাটাসের নাম তো এই প্রথম শুনলাম। এ তো ভূতের বাবা বলে মনে হচ্ছে। এখন আমার গা কাঁপছে। জল খান, জল খেলে ভয়টা কমবে। সুধাকান্তবাবু কাঁসার গ্লাসে করে পানি নিয়ে এলেন। খাটাস নামক জন্তুটি আরেকবার রক্ত হিম করা হাসি হাসল। সুধাকান্তবাবু যদি কিছু না বলতেন তাহলে ভূতের হাসি শুনছি, এই ধারণা সারা জীবন আমার মনের মধ্যে থেকে যেত। লোকটার প্রতি এই প্রথম আমার খানিকটা আস্থা হলো। আজগুবি গল্প বলে ভয় দেখানো এই লোকের ইচ্ছা নয় বলেই মনে হলো। এইরকম ইচ্ছা থাকলে ভয়ঙ্কর হাসির কারণ সম্পর্কে সে চুপ করে থাকত। সুধাকান্তবাবু বললেন, ওই মেয়েটার কথা শুনবেন? হ্যাঁ, শোনা যেতে পারে। তবে আমি নিজে অবিশ্বাসী ধরনের মানুষ, কাজে গল্পের মাঝখানে যদি হেসে ফেলি কিছু মনে করবেন না। এই গল্পটা কাউকে বলতে ভালো লাগে না, অবশ্য অনেককে বলেছি, এখানকার সবাই জানে। আপনার গল্প এখানকার সবাই বিশ্বাস করেছে? সুধাকান্তবাবু গম্ভীর গলায় বললেন, আমি যদি এখানকার কাউকে একটা মিথ্যা কথাও বলি এরা বিশ্বাস করবে। এরা আমাকে সাধু বাবা বলে ডাকে। আমি আমার এই দীর্ঘ জীবনে কোনো মিথ্যা কথা বলেছি বলে মনে পড়ে না। আমি থাকি একা একা, আমার প্রয়োজনও সামান্য। মানুষ মিথ্যা কথা বলে প্রয়োজনে এবং স্বার্থের কারণে, আমার সেই সমস্যা নেই। এইসব থাক, আমি বরং গল্পটা বলি। বলুন। ভেতরে গিয়ে বসবেন? এখানে মনে হচ্ছে একটু ঠান্ডা, অগ্রহায়ণ মাসে হিম পড়ে। আমার অসুবিধা হচ্ছে না, এখানেই বরং ভালো লাগছে। গ্রামে তেমন আসা হয় না। আপনি শুরু করুন। সুধাকান্তবাবু গল্প শুরু করতে গিয়েও শুরু করলেন না। হঠাৎ যেন একটু অন্যরকম হয়ে গেলেন, যেন তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা দেখার চেষ্টা করছেন। খসখস শব্দ হলো, নতুন কাপড় পরে হাঁটলে যেমন শব্দ হয় সেরকম। তারপর সঙ্গে সঙ্গে কাঁচের চুরির টুং টুং শব্দের মতো শব্দ। আমি বললাম, কি ব্যাপার বলুন তো?
সুধাকান্তবাবু ফ্যাকাশে মুখে হাসলেন। আমি বললাম, কিসের শব্দ হলো? তিনি নিচু গলায় বললেন, ও কিছু না, আপনি গল্প শুনুন। আজ ঘুমিয়ে কাজ নেই, আসুন গল্প করে রাত পার করে দেই। গা ছমছমে পরিবেশ। বাড়ির লাগোয়া ঝাঁকড়া কামিনী গাছ থেকে কামিনী ফুলের নেশা ধরানো গন্ধ আসছে। কুয়ার আশেপাশে অসংখ্য জোনাকি জ্বলছে, নিপছে, উঠোনের চুলা থেকে ভেসে আসছে পোড়া কাঠের গন্ধ। আকাশ ভরা নক্ষত্রবিথি। সুধাকান্তবাবু গল্প শুরু করলেন। যুবক বয়স থেকেই আমাকে সবাই ডাকত সাধু বাবা। যদিও ঠিক সাধু বলতে যা বোঝায় আমি তা নই, তবে প্রকৃতিটা একটু ভিন্ন ছিল। সব কিছু থেকে নিজেকে দূরে দূরে রাখার স্বভাব আমার ছিল। শ্মশান, কবরস্থান এসব আমাকে ছোটবেলা থেকে আকর্ষণ করত। অল্প বয়স থেকে শ্মশান এবং কবরস্থানের আশেপাশে ঘুরঘুর করতাম। আমার বাবা শ্যামাকান্ত ভৌমিক তখন জীবিত। আমার মতিগতি দেখে অল্প বয়সে আমার বিবাহ ঠিক করলেন। পাশের গ্রামের মেয়ে, ভবানী মিত্র মহাশয়ের প্রথম কন্যা আরতি, খুবই রূপবতী মেয়ে। গ্রামাঞ্চলে এরকম মেয়ে সচরাচর দেখা যায় না। আমি বিবাহ করতে রাজি হলাম। কথাবার্তা পাকাপাকি হয়ে যাওয়ার পর একটা দুর্ঘটনায় মেয়েটা মারা যায়। কি দুর্ঘটনা? সাপের কামড়। আমাদের এই অঞ্চলে সাপের উপদ্রব আছে, বিশেষ করে কেউটে সাপ। তারপর কি হলো বলুন? মেয়েটির মৃত্যুতে খুব শোক পেলাম, প্রায় মাথা খারাপের মতো হয়ে গেল। কিছুই ভালো লাগে না। রাত বিরাতে শ্মশানে গিয়ে বসে থাকি। সমাজ সংসার কিছুতেই মনে বসে না। গভীর বৈরাগ্য। কিছুদিন সাধু সন্ন্যাসীর খোঁজ করলাম। ইচ্ছা ছিল উপযুক্ত গুরুর সন্ধান পেলে মন্ত্র নেব। তেমন কাউকে পেলাম না। আমার বাবা অন্যত্র আমার বিবাহের চেষ্টা করলেন। আমি রাজি হলাম না। বাবাকে বুঝিয়ে বললাম যে ঈশ্বরের ইচ্ছা না যে আমি সংসারের বন্ধনে আটকা পড়ি। পরিবারের অন্যরাও চেষ্টা করলেন, আমি সম্মত হলাম না। এসব আমার প্রথম যৌবনের কথা। না বললে আপনাকে গল্পটা ঠিক বোঝাতে পারবো না। আপনি কি বিরক্ত হচ্ছেন? আমি বললাম, না, বিরক্ত হব কেন? সুধাকান্তবাবু বললেন, প্রথম যৌবনের কথা সবাই খুব আগ্রহ করে বলে, আমি বলতে পারি না। আপনি তো ভালোই বলছেন, থামবেন না, বলতে থাকুন। সুধাকান্তবাবু আবার শুরু করলেন। এরপর অনেক বছর কাটল। শ্মশানে শ্মশানে ঘুরতাম বলেই বোধহয় ঈশ্বর আমার ঘরটাকে শ্মশান করে দিলেন। পুরোপুরি একা হয়ে গেলাম। মানুষ যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়, আমিও মানিয়ে নিলাম। আমার প্রকৃতির মধ্যে এক ধরনের একাকিত্ব ছিল, কাজেই আমার খুব অসুবিধা হলো না। এখন আমি মূল ঘটনায় চলে আসব। তার আগে আপনি কি চা খাবেন? জি না। খান একটু চা, ভালো লাগবে। আমার মনে হলো ভদ্রলোকের নিজেরই চা খেতে ইচ্ছে হচ্ছে। আমি বললাম, ঠিক আছে বানান, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে অবশ্যই। ভিতরে গিয়ে বসবেন? জি না, এখানেই ভালো লাগছে। চা শেষ করার পর দ্বিতীয় দফায় গল্প শুরু হলো। এখানে আমি একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। আমার কাছে মনে হলো ভদ্রলোকের গলার স্বর পাল্টে গেছে। আগে যে স্বরে কথা বলছিলেন এখন সেই স্বরে বলছেন না। একটা পরিবর্তন হয়েছে। আমার মনে ভুল হতে পারে, অনেক সময় পরিবেশের কারণে সবকিছু অন্যরকম মনে হয়। সুধাকান্তবাবু বলতে শুরু করলেন। গত বছরের কথা, কার্তিক মাস, আমি বাড়িতে ফিরছি। রাত প্রায় 10টা কিংবা তার চেয়েও বেশি হতে পারে। আমার ঘড়ি নেই, সময়ের হিসাব ঠিক থাকে না। আমি সুধাকান্তবাবুকে থামিয়ে জিজ্ঞেস করলাম, আপনি স্কুল তো নিশ্চয় 4টা-5টার দিকে ছুটি হয়, এত রাতে ফিরছিলেন কেন? সুধাকান্তবাবু নিচু গলায় বললেন, রোজই এই সময়ে বাড়ি ফিরি। সকাল সকাল বাড়ি ফেরার কোনো উৎসাহ বোধ করি না। পাবলিক লাইব্রেরি আছে, ওইখানে পত্রিকা পড়ি, গল্পের বই পড়ি। বলুন তারপর কি হলো? তারিখটা হচ্ছে 12ই কার্তিক, সোমবার। আমি মানুষ হিসেবে বেশ সাহসী। রাত বিরাতে একা একা ঘোরাফেরা করি। ওই রাতে রাস্তায় নেমে আমার ভয় ভয় করতে লাগলো। কী জন্য ভয় করছে সেটাও বুঝলাম না। তখন মনে হলো রাস্তায় একটা পাগলা কুকুর বের হয়েছে। ভয়টা বোধহয় কুকুরের কারণে। আমি একটা লাঠি নিলাম হাতে। শুক্লপক্ষের রাত, ফকফকে জ্যোৎস্না, তবু পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা। কার্তিক মাসের শেষে এদিকে বেশ কুয়াশা হয়। নদীর কাছাকাছি আসতে কুকুরটাকে দেখলাম, গাছের নিচে শুয়েছিল। আমাকে দেখে উঠে দাঁড়ালো এবং পিছনে পিছনে আসতে লাগলো। মাঝে মাঝে চাপা শব্দ করছে। পাগলা কুকুর পিছনে পিছনে আসছে, আমি এগুচ্ছি। ব্যাপারটা খুব ভয়াবহ। যে কোনো মুহূর্তে এই কুকুর ছুটে এসে কামড়ে ধরতে পারে। আমি কুকুরটাকে তাড়াবার চেষ্টা করলাম, ঢিল ছুড়লাম, লাঠি দিয়ে ভয় দেখালাম। কুকুর নড়ে না, দাঁড়িয়ে থাকে, চাপা শব্দ করতে থাকে। আমি হাঁটতে শুরু করলেই সেও হাঁটতে শুরু করে। যাই হোক, আমি কোনো ক্রমে নদীর পাড়ে এসে পৌঁছলাম। তখন আমার খানিকটা সাহস ফিরে এলো, কারণ পাগলা কুকুর পানিতে নামে না, পানি দেখলেই এরা ছুটে পালায়। অদ্ভুত কাণ্ড, কুকুর পানি দেখে ছুটে পালালো না, আমার পিছনে পিছনে পানিতে নেমে পড়লো। আমার বিস্ময়ের সীমা রইল না।
আমি নদীর ওপারে উঠলাম, কুকুরটা উঠল। আর ঠিক তখন একটা ব্যাপার ঘটল। সুধাকান্তবাবু থামলেন। আমি বিরক্ত গলায় বললাম, আপনি জটিল জায়গাগুলোতে দয়া করে থামবেন না, গল্পের মজা নষ্ট হয়ে যায়। সুধাকান্তবাবু বললেন, এটা কোনো গল্প না, ঘটনাটা কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না বলে থামছি। আপনি মোটামুটিভাবে বলুন, আমি বুঝে নেব। কুকুরটা আমার খুব কাছাকাছি চলে এলো। পাগলা কুকুর আপনি খুব কাছ থেকে দেখেছেন কিনা জানি না, ভয়ঙ্কর দৃশ্য, সারাক্ষণ হাঁ করে আছে, মুখ দিয়ে লালা পড়ে, চোখের দৃষ্টিটাও অন্যরকম। আমি ভয়ে কাঠ হয়ে গেছি, ছুটে পালাবো বলে ঠিক করেছি। ঠিক তখন কুকুরটা কেন জানি ভয় পেয়ে গেল, অস্বাভাবিক ভয়। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। চাপা আওয়াজটা তার গলায় আর নেই, সে ঘেউ ঘেউ করছে। আমার মনে হলো সে কুকুরের ভাষায় আমাকে কি যেন বলার চেষ্টা করছে। এরকম চলল মিনিট 5। তারপরে সে নদীতে ঝাঁপিয়ে পড়ল, সাঁতরে ওপারে চলে গেল। পুরোপুরি কিন্তু গেল না, ওপারে দাঁড়িয়ে রইল এবং ক্রমাগত ডাকতে লাগলো। তারপর আমি একটা সিগারেট ধরালাম। তখন আমি ধূমপান করতাম, মাস 3 হলো ছেড়ে দিয়েছি। যাই হোক, সিগারেট ধরাবার পর ভয়টা পুরোপুরি কেটে গেল। হাত থেকে লাঠি ফেলে দিলাম, বাড়ির দিকে রওনা হব বলে ভাবছি, হঠাৎ মনে হলো নদীর ধার ঘেঁষে বড় হওয়া ঘাসগুলোর মাঝখান থেকে কি যেন একটা নড়ে উঠল। আপনি আবার ভয় পেলেন? না, ভয় পেলাম না। একবার ভয় কেটে গেলে মানুষ চট করে আর ভয় পায় না। আমি এগিয়ে গেলাম। কুকুরটা তখনও আছে? হ্যাঁ, আছে। তারপর বলুন। কাছাকাছি এগিয়ে গিয়ে দেখলাম একটা মেয়ের ডেড বডি, 11-12 বছর বয়স, পরনে ডোরা কাটা শাড়ি। বলেন কি আপনি? যা দেখলাম তাই বলছি। মেয়েটা যে কবে মরেছে তা বুঝলেন কি করে? যে কেউ বুঝবে। মেয়েটা মরে শক্ত হয়ে আছে, হাত মুঠি বন্ধ করা, মুখের কষে রক্ত জমে আছে। কি সর্বনাশ! আমি দীর্ঘ সময় মেয়েটার সামনে দাঁড়িয়ে রইলাম। ভয় পেলেন না? না, ভয় পেলাম না। আপনাকে তো আগেই বলেছি, একবার ভয় পেলে মানুষ দ্বিতীয়বার চট করে ভয় পায় না। তারপর কি হলো বলুন। মনটা খুবই খারাপ হয়ে গেল। বাচ্চা একটা মেয়ে এইভাবে মরে পড়ে আছে, কেউ জানছে না, কিভাবে না জানি বেচারি মরল। ডেড বডি এখানে ফেলে রেখে যেতে ইচ্ছে করলো না। ফেলে রেখে গেলে শিয়াল কুকুরে ছিঁড়ে খুঁড়ে খাবে। আমার মনে হলো এই মেয়েটাকে নিয়ে যাওয়া উচিত। আশ্চর্য তো! আশ্চর্যের কিছু নেই, আমার অবস্থায় পড়লে আপনিও ঠিক তাই করতেন। না, আমি তা করতাম না, চিৎকার করে লোক ডাকাডাকি করতাম। আশেপাশে কোনো বাড়িঘর নেই, কাকে ডাকতেন আপনি? তারপর কি হলো বলুন। সুধাকান্তবাবু বললেন, আপনি আমাকে একটা সিগারেট দিন, সিগারেট খেতে ইচ্ছে করছে। আমি সিগারেট দিলাম। বৃদ্ধ সিগারেট ধরিয়ে খক করে কাশতে লাগলেন। আমি বললাম, তারপর কি হলো বলুন। সুধাকান্তবাবু বললেন, ঘটনাটা এখানে শেষ করে দিলে কেমন হয়? আমার কেন জানি আর বলতে ইচ্ছা করছে না। ইচ্ছে না করলেও বলুন, এখানে গল্প শেষ করার প্রশ্নই ওঠে না। এটা গল্প না। গল্প না যে তা বুঝতে পারছি, তারপর বলুন আপনি কি করলেন? মেয়েটাকে তুললেন? হ্যাঁ, তুললাম। কেন তুললাম সেটাও আপনাকে বলি। একটা অপরিচিত মেয়ের শবদেহ কেউ চট করে কোলে তুলে নিতে পারে না। আমি কাজটা করলাম কারণ এই বালিকার মুখ দেখতে অবিকল। সুধাকান্তবাবু থেমে গেলেন। আমি বললাম, মেয়েটি দেখতে ওই মেয়েটির মতো যার সঙ্গে আপনার বিয়ের কথা হয়েছিল, আরতি। হ্যাঁ, আরতি। আপনার স্মৃতিশক্তি তো খুব ভালো। আপনি আপনার গল্পটা শেষ করুন। মেয়েটি দেখতে অবিকল আরতির মতো। আমি মাটি থেকে তাকে তুললাম। মরা মানুষের শরীর ভারী হয়ে যায় লোকে বলে। আমি দেখলাম মেয়েটির শরীর খুব হালকা। একটা কথা বলতে ভুলে গেছি, মেয়েটিকে তোলার সঙ্গে সঙ্গে কুকুরটা চিৎকার বন্ধ করে দিল। আমার কাছে মনে হলো চারদিক হঠাৎ করে যেন অস্বাভাবিক নীরব হয়ে গেছে। আমি মেয়েটাকে নিয়ে রওনা হলাম। আপনার ভয় করলো না? না, ভয় করেনি। মেয়েটার জন্য মমতা লাগছিল। আমার চোখে প্রায় পানি এসে গিয়েছিল। কার না কার মেয়ে কোথায় এসে মরে পড়ে আছে। বাড়িতে এসে পৌঁছলাম, মনে হচ্ছে নিশুতি রাত। আমি কোলে করে একটা মৃত বালিকা নিয়ে এসেছি, অথচ আমার মোটেও ভয় করছে না। আমি মেয়েটিকে ঘাড়ের উপর শুয়ে রেখেই তালা খুলে ঘরে ঢুকলাম। তখন কেন জানি বুকটা কেঁপে উঠল, হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি ভাবলাম ঘর অন্ধকার বলেই এরকম হচ্ছে, আলো জ্বাললেই ভয় কেটে যাবে। মেয়েটাকে আমি বিছানায় শুয়ে দিলাম। খাটের নিচে হারিকেন থাকে, আমি হারিকেন বের করলাম। ভয়টা কেন জানি ক্রমেই বাড়তে লাগলো। মনে হলো ঘরের বাইরে অনেকেই দাঁড়িয়ে আছে, অবাক হয়ে আমার কাণ্ড কারখানা দেখছে।
যেন আমার সমস্ত আত্মীয় স্বজনরা চলে এসেছে। আমার বাবা, আমার ঠাকুরদা, আমার ছোট পিসি, কেউ বাদ নেই। ওরা যে নিজেদের মধ্যে ফিসফিস করছে তাও আমি শুনতে পাচ্ছি। হারিকেন জ্বালাতে অনেক সময় লাগলো, হাত কেঁপে যায়, দেশলাইয়ের কাঠি নিভে যায়, শোলতায় আগুন ধরতে চায় না, টপ টপ করে আমার গা দিয়ে ঘাম ছড়ছে। শেষ পর্যন্ত হারিকেন জ্বলল, আমার নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো। আমি খাটের দিকে তাকালাম। এটা আমি কি দেখছি? এটা কি সম্ভব? এসব কি? আমি দেখলাম মেয়েটা খাটের উপর বসে আছে, বড় বড় চোখ করে আছে আমার দিকে। আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠল, মনে হলো মাথা ঘুরে পড়ে যাচ্ছি। স্পষ্ট শুনলাম উঠোন থেকে ভয়ার্ত গলায় আমার বাবা ডাকছেন, ও সুধাকান্ত, ও সুধাকান্ত তুই বেরিয়ে আয়, ও সুধাকান্ত তুই বেরিয়ে আয়, ও ভাবথন বেরিয়ে আয়। আমি বেরিয়ে আসতে চাইলাম, পারলাম না। পা যেন মাটির সঙ্গে গেঁথে গেছে, সমস্ত শরীর পাথর হয়ে গেছে। এই মেয়েটির উপর থেকে চোখ সরিয়ে নিতে পারলাম না। আবার মেয়েটি একটু যেন নড়ে উঠল, কিশোরীদের মতো নরম ও কোমল গলা একটু টেনে টেনে বলল, তুমি একা একা থাকো, বড় মায়া লাগে গো। কতবার ভাবি তোমারে দেখতে আসবো, তুমি কি আমারে চিনতে পারছো? আমি আরতি গো, আরতি। তুমি কি আমারে চিনছো? আমি মন্ত্রমুগ্ধের মতো বললাম, হ্যাঁ, তোমার জন্য বড় মায়া লাগে গো, বড় মায়া লাগে। একা একা তুমি থাকো, বড় মায়া লাগে। আমি কত ভাবি তোমার কথা, তুমি ভাবো না? আমি যন্ত্রের মতো বললাম, ভাবি। আমার মনে হলো বাড়ির উঠোনে আমার সমস্ত মৃত আত্মীয় স্বজন ভিড় করেছে। 8 বছর বয়সে আমার একটা বোন পানিতে পড়ে মারা গিয়েছিল, সেও ব্যাকুল হয়ে ডাকছে, ও দাদা তুই বেরিয়ে আয় দাদা। আমার ঠাকুরমার ভাঙা ভাঙা গলাও শুনলাম, ও সুধাকান্ত, সুধাকান্ত। খাটের উপর বসে থাকা মেয়েটা বলল, তুমি ওদের কথা শুনতেছো কেন গো? এতদিন পরে তোমার কাছে আসলাম, আমার মনটা তোমার জন্য কান্দে। ওগো তুমি আমার কথা ভাবো না? ঠিক করে বলো, ভাবো না? ভাবি, আমার গায়ে হাত দিয়ে বলো ভাবি, ওগো আমার গায়ে হাত দিয়ে বলো। আমি একটা ঘোরের মধ্যে আছি, সবটাই মনে হচ্ছে স্বপ্ন। স্বপ্ন? স্বপ্নে সবই সম্ভব। আমি মেয়েটির গা স্পর্শ করার জন্য এগোলাম, তখন আমার মৃতা মা উঠোন থেকে চেঁচালেন, খবরদার সুধাকান্ত, খবরদার। আমার ঘোর কেটে গেল। আমি কি করছি? আমি হাতে রাখা হারিকেন ছুঁড়ে ফেলে ছুটে ঘর থেকে বেরোতে গেলাম। খাটের উপর বসে থাকা মেয়েটি পিছন থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আমার ডান পায়ের গোড়ালি কামড়ে ধরল। ভয়াবহ কামড়, মনে হলো পায়ের হাড়ে এসে দাঁত ফুটিয়ে দিয়েছে। সে হাত দিয়ে আমাকে ধরল না, কামড়ে ধরে রাখলো। আমি প্রাণপণ চেষ্টা করলাম বেরিয়ে যেতে, কিছুতেই পারলাম না। এতটুকু একটা মেয়ে, কি প্রচণ্ড তার শক্তি। আমি প্রাণপণে চেঁচালাম, কে কোথায় আছো, বাঁচাও, আমাকে বাঁচাও। তখন একটা ব্যাপার ঘটলো, মনে হলো কালো একটা কি যেন উঠোন থেকে ঘরের ভিতর ঝাঁপিয়ে পড়লো মেয়েটির উপর। চাপা গর্জন শোনা যেতে লাগলো। মেয়েটি আমাকে ছেড়ে দিল। আমি পা টানতে টানতে উঠোনে চলে এলাম। উঠোনে দাঁড়িয়ে বুঝতে পারলাম ভিতরে ধস্তাধস্তি হচ্ছে ওই পাগলা কুকুর এবং মেয়েটির মধ্যে। মেয়েটা তীব্র গলায় ডাকছে, ছাড়, আমাকে ছাড়। কুকুরটা ক্রুদ্ধ গর্জন করছে। যে গর্জন ঠিক কুকুরের গর্জনও নয়, অদেখা ভুবনের কোনো পশুর গর্জন। সে গর্জন ছাপিয়েও মেয়েটির গলার স্বর শোনা যাচ্ছে, আমারে খায়া ফেলতাছে, ওগো তুমি কই, আমারে খায়া ফেলতাছে। সুধাকান্ত বাবু থামলেন। আমি বললাম, তারপর? তিনি জবাব দিলেন না। আমি বললাম, তারপর কি হলো সুধাকান্ত বাবু? তিনি আমার দিকে তাকালেন, যেন আমার প্রশ্ন বুঝতে পারছেন না। আমি দেখলাম তিনি থরথর করে কাঁপছেন। আমি বললাম, কি হলো সুধাকান্ত বাবু? তিনি কাঁপা গলায় বললেন, ভয় লাগছে, দেশলাইটা একটু জ্বালান তো। আমি দেশলাই জ্বালালাম। সুধাকান্ত বাবু তার পা বের করে বললেন, দেখুন কামড়ের দাগ দেখুন। আমি গভীর ক্ষতচিহ্নের দিকে তাকিয়ে রইলাম। সুধাকান্ত বাবু বললেন, ও এখনো আসে, বাড়ির পিছনে থপথপ করে হাঁটে, নিঃশ্বাস ফেলে, জানালার পাট হঠাৎ করে বন্ধ করে দিয়ে ভয় দেখায়, হাসে, নাকি সুরে কাঁদে, এক একদিন খুব বিরক্ত করে। তখনই কুকুরটাও আসে, হুটোপুটি শুরু হয়ে যায়। সাধারণত কৃষ্ণপক্ষের রাতেই বেশি হয়। আমি বললাম, এটা কি কৃষ্ণপক্ষ? সুধাকান্ত বাবু বললেন, না, চাঁদ দেখতে পাচ্ছেন না। আমি বললাম, আপনি তো ভাই ভয়াবহ গল্প শোনালেন, আমি তো এখন রাতে ঘুমোতে পারবো না। ঘুমানো দরকার নেই, কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে, চাঁদ ডুবে গেছে দেখছেন না। আমি ঘড়ি দেখলাম,
4টা বাজতে 20 মিনিট। সত্যি সত্যি রাত শেষ হয়ে গেছে। সুধাকান্ত বাবু বললেন, চা খাওয়া যাক, কি বলেন? হ্যাঁ, খাওয়া যাক। তিনি চুলা ধরিয়ে কেটলি বসিয়ে দিয়ে নিচু গলায় বললেন, বড় বিরক্ত করে, মাঝে মাঝে ঢিল মারে টিনের চালে, থুতু করে থুতু ফেলে, ভয় করে। রাত বিরাতে বাথরুমে যেতে হলে হাতে জ্বলন্ত আগুন নিয়ে যেতে হয়। গলায় দেখুন একটা অষ্টধাতুর কবচ, কোমরে সবসময় একটা লোহার চাবি বাঁধা, তবু ভয় কাটে না। বাড়ি ছেড়ে চলে যান না কেন? কোথায় যাব বলেন? পূর্বপুরুষের ভিটে কাউকে এনে রাখেন না কেন? কেউ থাকতে চায় না রে ভাই, কেউ থাকতে চায় না। সুধাকান্ত বাবু চায়ের কাপ হাতে তুলে নিলেন। চুমুক দিতে যাব, তখনই বাড়ির একটা কপাট শব্দ করে নড়ে উঠল। আমি চমকে উঠলাম। হাওয়ার কোনো বংশও নেই, কপাটে শব্দ হয় কেন? আমি সুধাকান্ত বাবুর দিকে তাকালাম। তিনি সহজ গলায় বললেন, ভয়ের কিছু নেই, চা খান, কিছুক্ষণের মধ্যেই ভোর হবে। বাড়ির পেছনের বনে খচমচ শব্দ হচ্ছে। আসলে আমি অস্থির বোধ করছি। এই অবস্থা হবে জানলে কে আসতো এই লোকের কাছে? আমার ইচ্ছে করছে ছুটে পালিয়ে যাই। সুধাকান্ত বাবু বললেন, ভয় পাবেন না। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি। তিনি এক মনে মন্ত্র আওড়াতে লাগলেন, নিশ্চয়ই ভূত তাড়ানো মন্ত্র। আমি খুব চেষ্টা করলাম ছোটবেলায় শেখা আয়াতুল কুরসি মনে করতে, কিছুতেই মনে পড়ল না। মাথা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে, গা দিয়ে ঘাম বেরোচ্ছে, ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছি না। মনে হচ্ছে বাতাসের অক্সিজেন হঠাৎ করে অনেকখানি কমে গেছে। ভয় নামক ব্যাপারটি যে কত প্রবল এবং কীরকম সর্বগ্রাসী তা এই প্রথম বুঝলাম। একসময় ভোর হলো, ভোরের পাখি ডাকতে লাগলো, আকাশ ফর্সা হলো। তাকিয়ে দেখি গায়ের পাঞ্জাবি ভিজে জপ জপ করছে। আমার মামাতো ভাইয়ের বিয়েটা শেষ পর্যন্ত হলো না। মেয়ে কিছুতেই কবুল বলে না। যতবার বলা হলো মা বলো কবুল, ততবারই মেয়ে কঠিন গলায় বলে না। আমি ছেলেপক্ষের সাক্ষীদের একজন, বড় বিব্রত বোধ করতে লাগলাম। মেয়ের এক খালা বললেন, আপনারা একটু পরে আবার আসুন, বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, মন টন খারাপ, বুঝতেই পারছেন। আমরা চলে এলাম। ঘণ্টাখানেক পর আবার গেলাম। বলা হলো, মা বলো তো কবুল। মেয়েটি অস্ফুষ্ট গলায় কি যেন বলল। মেয়ের খালা বললেন, এই তো বলেছে। মেয়ে মানুষ চিৎকার করে বলবে নাকি? আমি শুনেছি, পরিষ্কার শুনেছি। এখন যান, ছেলের কবুল নিয়ে আসুন। আমি দৃঢ় গলায় বললাম, আমি কিছু শুনতে পাইনি, পরিষ্কার করে বলতে বলুন। মেয়ের উকিল বললেন, মা বলো কবুল। মেয়েটি এবার স্পষ্ট করে বলল, না। বলেই তীব্র চোখে আমার দিকে তাকালো। সেই চোখে রাগ ছিল, ঘৃণা ছিল, কিঞ্চিৎ অভিমানও ছিল। যেন সে বলছে, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? তোমাদের পায়ে পড়ি, দয়া করে আমাকে মুক্তি দাও। আমি বললাম, বিয়ের ব্যাপারটা আপাতত বন্ধ থাকুক, শোকের ধাক্কাটা কমুক, তারপর দেখা যাবে। আমরা চলে এলাম। মফস্বলে ওই শহরের সাথে আর কোনো রকম সম্পর্ক রইল না, তবে শহরটার স্মৃতি আমার মনে কাটার মতো বিঁধে রইল। স্মৃতি সবটুকুই গভীর বেদনার। আমার মামা ওখান থেকে ফিরে আসার পরপরই মায়োকার্ডিয়াক ইনফার্কশনে মারা গেলেন। ছেলের বউ দেখার খুব শখ ছিল, সেই শখ মিটল না। মামা তো ভাইটিও বিয়ে করতে রাজি হলো না। বিচিত্র কারণে সে ওই মেয়েটির ছবি বুকে পুষতে লাগলো। শুধুমাত্র তার মুখের দিকে তাকিয়ে আবার বছর খানেক পর গেলাম ওই শহরে। শুনলাম মেয়েটির বিয়ে হয়ে গেছে, ছেলে ডাক্তার। সুধাকান্ত বাবুর সঙ্গে দেখা হলো। আশ্চর্যের ব্যাপার, তিনি আমাকে চিনতে পারলেন না। যখন বললাম, আপনার সঙ্গে একবার সারা রাত কাটালাম, আপনার কিছুই মনে নেই? তিনি বললেন, ও আচ্ছা, মনে পড়েছে। তার চোখ মুখ দেখেই বুঝলাম কথাগুলি তিনি ভদ্রতা করেই বলেছেন, আসলে কিছুই মনে পড়েনি। ভদ্রলোক আমার কথা ভুলে গিয়েছেন ঠিকই, কিন্তু আমি তাকে মনে রেখেছি এবং বেশ ভালোভাবেই মনে রেখেছি। তার বিচিত্র অভিজ্ঞতার কথা প্রায় মনে হতো। সে অভিজ্ঞতায় আমারও কিছু অংশ আছে। কপাটের শব্দ আমি নিজের কানে শুনে এসেছি। বাতাস নেই, কিছু নেই, অথচ শব্দ করে কে যেন কপাট বন্ধ করলো। কাচের চুরির শব্দ, বাড়ির পিছনে খচখচে আওয়াজ, সবই আমার নিজের কানে শোনা। সুধাকান্ত বাবুর এই গল্প অনেকের সঙ্গেই করেছি, খুব আগ্রহ নিয়েই করেছি। ঝড় বৃষ্টির রাতে যখনই ভূতের গল্পের আসর বসেছে, আমি এই গল্প বলেছি। তবে গল্প তেমন জমাতে পারিনি। আমি যেমন অভিভূত হয়েছিলাম, আমি লক্ষ্য করেছি আমার গল্পের শ্রোতারা তার 100 ভাগের 1 ভাগও হয় না। অথচ আমি নিজে খুব ভালো গল্প বলতে পারি। হয়তো পরিবেশ একটা ব্যাপার। সুধাকান্ত বাবুর বাড়ির আধো জ্যোৎস্নায় যে পরিবেশ
তৈরি হয়েছিল, ঢাকা শহরের ড্রয়িং রুমে সেই পরিবেশ তৈরি করা সম্ভব নয়। তবে এটি আমার প্রিয় একটি গল্প। যতবার এই গল্প বলেছি ততবার ওই রাতের কথা মনে পড়েছে। এক ধরনের শিহরণ বোধ করেছি। বছর 3 পরের কথা। সন্ধ্যা 7টার মতো বাজে। একটা সেমিনার টক তৈরি করছি। বিষয় পরিবেশ দূষণে পলিমারের ভূমিকা। চারদিকে কাগজপত্র, চার্ট, গ্রাফ নিয়ে বসেছি। সব এলোমেলো অবস্থায় আছে। ঠিক করে রেখেছি কাজ শেষ না হওয়া পর্যন্ত উঠব না। মার্ফিস ল বলে একটা ব্যাপার আছে। মার্ফিস ল বলে এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং। আমার বেলাও তাই হলো। একের পর এক সমস্যা হতে লাগলো। লিখতে গিয়ে দেখি বল পয়েন্টে কালি আসছে না। কালির কলম নিয়ে দেখা গেল ঘরে কালি নেই। একের পর এক টেলিফোন আসতে লাগলো। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এত দিন থাকতে আজই ব্যস্ত হয়ে উঠলেন আমার সঙ্গে কথা বলার জন্য। তাদের কথাও দেখি অনেক জমে আছে, কিছুতেই শেষ হয় না। আমি টেলিফোন রিসিভার উঠিয়ে রাখলাম। দোকান থেকে 1 ডজন বল পয়েন্ট আনিয়ে বসলাম। আর তখন আমার বড় মেয়ে বলল, বাবা, একজন লোক তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি বিরক্ত হয়ে বললাম, তোমাকে না বলেছি কেউ এলে বলবে আমি বাসায় নেই। আমার মেয়ে বলল, আমি মিথ্যা বলতে পারি না বাবা। মিথ্যা কথা বলতে পারো না মানে? আমার তো ধারণা তুমি সারাক্ষণই মিথ্যা বলো। মঙ্গলবারে বলি না, মঙ্গলবার হচ্ছে সত্য দিবস। অনেক কষ্টের রাগ সামলালাম। কিছুদিন আগে কি একটা নাটকে দেখিয়েছে মঙ্গলবার সত্য দিবস, সেদিন মিথ্যা বলা যাবে না। আমি মনের বিরক্তি চেপে রেখে বসার ঘরে ঢুকলাম। অপরিচিত এক ভদ্রলোক বসে আছেন। অসম্ভব রোগা লম্বা একজন মানুষ, যাকে দেখলে সরল রেখার কথা মনে হয়। এই গরমে গলায় একটা মাফলার, চোখে মোটা চশমা। ভদ্রলোক বসে আছেন মূর্তির মতো, মনে হচ্ছে ধ্যানে বসেছেন। ভদ্রলোকের বয়স 40 থেকে 50-এর মধ্যে। লম্বাটে মুখ, দাড়ি আছে, চুল লম্বা। দাড়ি, চুল, পরনের কালো কোট সবই কেমন যেন এলোমেলো। প্রথম দর্শনে মনে হয় ভবঘুরে ধরনের কেউ, তবে কিছুক্ষণ তাকিয়ে থাকলে এই ভাবটা চলে যায়। মনে হয় লাজুক ধরনের একজন মানুষ এসেছেন। যে কোনো কারণেই হোক, মানুষের বিব্রত বোধ করছেন। আমি বললাম, আপনি কি আমার কাছে এসেছেন? ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, জি। আজ আমি একটা বিশেষ কাজে ব্যস্ত। আপনি কি অন্য একদিন আসতে পারেন? জি পারি। তাহলে তাই করুন। জি আচ্ছা। বলে ভদ্রলোক আবার বসে পড়লেন। আমি বিস্মিত হয়ে তাকালাম। ভদ্রলোক বললেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি বোধহয় লক্ষ্য করেননি। আমি সঙ্গে ছাতা আনিনি। বৃষ্টিটা কমলেই চলে যাব। আমি ফিরে এসে আমার কাজে মন দিলাম। 3 ঘন্টা এক নাগাড়ে কাজ করলাম। অসাধ্য সাধন যাকে বলে। আর কোনো ঝামেলা হলো না। মার্ফি সাহেবের আইন দেখা যাচ্ছে সবসময় কাজ করে না। আমি ভুলেই গেলাম যে বসার ঘরে একজন ভদ্রলোক বসে আছেন। কি কারণে যেন বসার ঘরে গিয়েছি, ভদ্রলোককে দেখে চমকে উঠলাম। আপনি আছেন এখনো? জি। বৃষ্টি তো থেমে গেছে। তা গেছে, কিন্তু কাউকে কিছু না বলে যাই কি করে? আমি লজ্জিত বোধ করলাম। ভদ্রলোক দীর্ঘ সময় একা একা বসে আছেন। বসার ঘরে কেউ আসেনি, কারণ আমার টিভি শোবার ঘরে। সবাই টিভির সামনে চোখ বড় বড় করে বসে আছে। টিভিতে নিশ্চয়ই কোনো নাটক হচ্ছে। আমি বললাম, আপনাকে কি ওরা চা দিয়েছে? জি না। চা খাবেন 1 কাপ? না, আরেকদিন যখন আসবো তখন খাবো। আমি বললাম, আরেকদিন আসার দরকার নেই, আজই বলে ফেলুন। চট করে কি বলতে পারবেন? না, পারবো না, আমি আরেকদিন আসবো। আপনার নামটা তো জানা হলো না। আমার নাম মিসির আলী। আপনাকে কি আমি চিনি? জি না, চেনার কোনো কারণ নেই। আমি অ্যাবনর্মাল সাইকোলজি বিষয়ে পড়াশোনা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম শিক্ষক। আপনার সঙ্গে আমার যোগাযোগের কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। আরেকদিন যখন আসবো তখন বুঝিয়ে বলবো। আজ যাই, রাত হয়ে গেছে। ভদ্রলোক চলে গেলেন। ভদ্রলোককে বেশ আত্মভোলা বলেও মনে হলো। একটা পলিথিনের ব্যাগ ফেলে গেছেন। ব্যাগে একটা পাউরুটি, ছোট ছোট 2টো কলা। মনে হচ্ছে ভদ্রলোকের সকালবেলার নাস্তা। আমি বুঝতে পারলাম না, অ্যাবনর্মাল সাইকোলজির একজন অধ্যাপক আমার কাছে ঠিক কী চান? আমার আচার আচরণে অস্বাভাবিক কিছু তো নেই। রহস্যটা কি? 1 সপ্তাহ পর ভদ্রলোক আবার এলেন। আমি দরজা খুললাম। ভদ্রলোক বললেন, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি বললাম, পারছি। আপনার নাম মিসির আলী, আপনি অ্যাবনর্মাল সাইকোলজির একজন অধ্যাপক। গত সপ্তাহে আমার এখানে এসে একটা পাউরুটি এবং 2টো কলা ফেলে গেছেন। ভদ্রলোক হেসে ফেললেন। হাসিটি সুন্দর, শিশুর সারল্য মাখা। আজকাল মাপা হাসি ছাড়া আমরা হাসতে পারি না। মিসির আলী বললেন, আপনার মেয়েটাকে একটু ডাকবেন, তার জন্য 1 প্যাকেট চকলেট এনেছি। আমি খানিকটা বিরক্ত হলাম। অপরিচিত লোক দামি চকলেটের প্যাকেট নিয়ে এলে বুঝতে হবে কিছু ব্যাপার আছে। আবার চকলেট কেন? আপনার জন্য তো আনিনি, আপনি বিরক্ত হচ্ছেন কেন? আপনার মেয়েটিকে আমার খুবই পছন্দ হয়েছে। পছন্দের মানুষকে কিছু দিতে ইচ্ছে করে।
আপনি কোনো রকম অস্বস্তি বোধ করবেন না। এই উপহারে কোনো রকম স্বার্থ জড়িত নেই। আমি আপনার কাছে কিছু চাইতে আসিনি। আমি খানিকটা লজ্জিত বোধ করলাম। ভদ্রলোককে ঘরে বসিয়ে চকলেটের প্যাকেট ভেতরে পাঠিয়ে দিয়ে বললাম, কি করতে পারি আপনার জন্যে? মিসির আলি বললেন, আপনার কাছে আমার 1 কাপ চা পাওনা আছে। ওই পাওনা চা খাওয়াতে পারেন। চা আসবে, এখন আসল ব্যাপারটা বলুন। আপনার কি কোনো তাড়া আছে? না, তাড়া নেই। আমি আপনার কাছে সুধাময় বাবু সম্পর্কে কিছু জানতে এসেছি। আপনি যদি কষ্ট করে বলেন। আমি বিস্মিত হয়ে বললাম, সুধাময় বাবুকে? আপনি এই নামে কাউকে চেনেন না? জি না। সুধাময় বাবুর বাড়িতে আপনি 1 রাত কাটাননি, যেখানে আপনার একটা ভয়াবহ অভিজ্ঞতা হয়? আপনি কি সুধাকান্ত বাবুর কথা বলছেন? নাম সুধাকান্ত হতে পারে। গল্পটা আমাকে যে বলছে সম্ভবত নামে গণ্ডগোল করেছে। আমি বললাম, আপনি কি আমাকে দয়া করে গুছিয়ে বলবেন ব্যাপারটা কি? সুধাকান্ত বাবুকে আমি ঠিকই চিনি, একটা অসাধারণ গল্প তার মুখ থেকে শুনেছি। আপনার সঙ্গে সেই গল্পের কি সম্পর্ক বুঝতে পারছি না। মিসির আলি বললেন, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবে রহস্যময় ব্যাপারগুলোর প্রতি আমার একটা আগ্রহ আছে। পৃথিবীতে অনেক রহস্যময় ব্যাপার ঠিকই ঘটে, আবার অনেক কিছু ঘটে যেগুলোকে আপাত দৃষ্টিতে খুব রহস্যময় মনে হলেও আসলে রহস্যময় নয়। আমি ব্যাপারটা বুঝতে চাই। সুধাকান্ত বাবুর চরিত্র আমাকে খানিকটা কৌতূহলী করেছে, কারণ ওর চরিত্রে কিছু অস্বাভাবিক দিক আছে। ওই সম্পর্কে আমি ভালোভাবে জানতে চাই। তাছাড়া আপনার গল্পটাও বেশ মজার। এর মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যা প্রচলিত ভূতের গল্পে থাকে না। আপনি কি ভূতের গল্প নিয়ে গবেষণা করছেন নাকি? জি না, কিছু কিছু গল্পের প্রতি এক ধরনের ফ্যাসিনেশন জন্ম নেয়। ব্যাপারটা কি ভালো মতো জানতে ইচ্ছে করে। আমার গল্প আপনি কার কাছ থেকে শুনেছেন? আমার এক ছাত্রের মুখে শুনেছি। সে শুনেছে আপনার কাছে। নাম হচ্ছে রুস্তম। তার কাছ থেকে আমি আপনার ঠিকানা নিয়েছি। আপনি বলছিলেন গল্পটাতে মজার কিছু এলিমেন্ট আছে, সেগুলো কি? যেমন ধরুন কুকুরটার ব্যাপার। একদল কুকুর সুধাকান্ত বাবুকে ঘিরে ধরলো, তারপর তাকে ঘিরে চক্রাকারে হাঁটতে লাগলো এবং একটি বিশেষ দিকে নিয়ে যেতে লাগলো। যেখানে নিয়ে গেল সেখানে একটা যুবতীর নগ্ন মৃতদেহ, যাকে কিছুক্ষণ আগে হত্যা করা হয়েছে। আমি বিস্মিত হয়ে বললাম, এরকম কিছুই কিন্তু গল্পে নেই। কোনো নগ্ন যুবতীর মৃতদেহ পড়েছিল না। একটা বালিকার ডেড বডি, তার পরনে শাড়ি ছিল। মিসির আলি হাসতে হাসতে বললেন, আমিও তাই ভাবছিলাম। গল্প যখন একজনের মুখ থেকে অন্যজনের মুখে যায়, তখন ডালপালা ছড়ায়। অনেক সময় মূল গল্প খুঁজে পাওয়া যায় না। এই জন্যই আমি এসেছি আপনার মুখ থেকে গল্পটা শোনার জন্যে, যদি আপনার কষ্ট না হয়। আমার কোনো কষ্ট হবে না, আমি আগ্রহ করে গল্পটা বলবো। মিসির আলি কোটের পকেট থেকে নোট বই এবং কলম বের করলেন। আমি বিস্মিত হয়ে বললাম, আপনি কি নোট করছেন নাকি? 2-1 পয়েন্ট লিখে রাখবো। আমার স্মৃতিশক্তি ভালো, তবু মাঝে মাঝে আমি নোট রাখি। স্মৃতি মানুষকে প্রতারণা করে, লেখা করে না। চা চলে এলো। চা খেতে খেতে ভদ্রলোক গল্প শুনলেন, তবে গল্প বলে আমি কোনো রকম আরাম পেলাম না। ভদ্রলোক গল্পের মাঝখানে একবারও বললেন না, অদ্ভুত তো, তারপর কি হলো, কি আশ্চর্য। তিনি পাথরের মতো মুখ করে গল্প শুনলেন এবং গল্প শেষ হওয়া মাত্র বললেন, আচ্ছা তাহলে যাই, আপনাকে কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আমি বললাম, আপনার কাজ হয়ে গেল? জি। গল্পটা কি আপনার কাছে অদ্ভুত মনে হয়নি? জি না, ভূতের গল্প সাধারণত এরকমই হয়, নতুনত্ব কিছু নেই। আমার শুধু একটা প্রশ্ন, মেয়েটার ডেড বডি কি শেষ পর্যন্ত ছিল? তার মানে? এই জাতীয় গল্পে ডেড বডি শেষ পর্যন্ত থাকে না, বাতাসে মিলিয়ে যায় কিংবা কুকুর খেয়ে ফেলে। আপনি জানেন কি হয়েছিল? আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি। আপনি গল্পটা কিছুই বিশ্বাস করেননি, তাই না? জি না। কেন, দয়া করে বলবেন কি? এই জাতীয় ভয়াবহ অভিজ্ঞতা যখন হয়, তখন মানুষ খুব কনফিউজড অবস্থায় থাকে। কোনো ঘটনাই সে পরিষ্কার দেখে না। যা দেখে তাও সে গুছিয়ে বলতে পারে না। অথচ আপনার সুধাকান্ত বাবু চমৎকারভাবে সব বর্ণনা করলেন, অতি সূক্ষ্ম ডিটেইলও বাদ দিলেন না। এই জিনিস পাওয়া যায় তৈরি করা গল্পে। আমি বললাম, সব মানুষ তো আর একরকম নয়। কিছু কিছু মানুষ বিপর্যয়েও মাথা ঠান্ডা রাখতে পারে। তা রাখে, যেমন আমি নিজেই রাখি। তারপরে আপনি বললেন এটা গল্প? জি। কেন বলুন তো? সুধাকান্ত বাবু আপনার কথা মতো একজন ধর্মপ্রাণ মানুষ, সাধু প্রকৃতির লোক। এই ধরনের একজন মানুষ বিপদ ঈশ্বরের নাম নেবে, গায়ত্রী মন্ত্র পড়বে। একজন নাস্তিক পর্যন্ত যে কাজটা করবে তিনি করেননি। ঘটনা সত্যি সত্যি ঘটলে তিনি তা অবশ্যই করতেন।
যেহেতু ঘটনাটা বানানো, কাজেই গুরুত্বপূর্ণ জিনিসটা বাদ পড়েছে। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম। লোকটার উপর খানিকটা রাগ হচ্ছে। কথা সে বলে দিল গল্প বানানো। মিসির আলি বললেন, আপনার সঙ্গে যখন গল্প করছিলেন তখন ভয় পেয়ে ভদ্রলোক মন্ত্রপাঠ শুরু করলেন, অথচ ওই রাতে করলেন না। ব্যাপারটা অদ্ভুত না? আমি বললাম, সুধাকান্তবাবু শুধু শুধু এরকম একটা গল্প বানাবেন কেন? এরকম একটা গল্প তৈরির পেছনে কোনো একটা কারণ থাকবে নিশ্চয়ই। তা তো থাকবেই, তারও আছে। কি কারণ? অনেক কারণ হতে পারে, তবে আমার যা মনে হয় তা হচ্ছে উনি নিঃসঙ্গ ধরনের মানুষ। এই জাতীয় গল্প একটা তৈরি করে নিজে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। এটা একজন নিঃসঙ্গ মানুষের জন্য কম কথা নয়। মিসির আলি লোকটির প্রতি আমার ভক্তি হলো। লজিক বা যুক্তি নামক ব্যাপারটা যে কত শক্তিশালী হতে পারে মিসির আলি তা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আমি বললাম, এই গল্পটা যে সত্যি এটা আপনি কখন স্বীকার করবেন? অর্থাৎ কোন প্রমাণ উপস্থিত করলে আপনি গল্পটা মেনে নেবেন? মিসির আলি হাসতে হাসতে বললেন, ওই মেয়েটির ডেড বডি যদি অন্যরা দেখে থাকে এবং কবর দেওয়া হয় বা দাহ করা হয় তবেই আমি ঘটনাটা মেনে নেব। আমি আপনাকে খবরটা এনে দেব। আমি চিঠি লিখে খবর জোগাড় করব। আপনি আপনার ঠিকানাটা লিখে যান। মিসির আলি তার ঠিকানা লিখে রেখে চলে গেলেন। আশ্চর্য কাণ্ড, আজও তার পলিথিনের ব্যাগ ফেলে গেলেন। ব্যাগের ভেতর ছোট্ট একটা পাউরুটি, একটা কলা এবং এক টুকরো মাখন। গরমে সেই মাখন গলে ব্যাগময় ছড়িয়ে পড়েছে। চিঠি লিখলাম আমার মামাতো ভাইয়ের সঙ্গে যে মেয়েটির বিয়ের কথা হয়েছিল সেই মেয়ের বড় চাচাকে। আমার ধারণা ছিল ভদ্রলোক জবাব দিবেন না। যে পরিচয়ের সূত্র ধরে লিখেছি সেই সূত্রে চিঠির জবাব দেওয়ার কথা নয়। ভদ্রলোক কিন্তু জবাব দিলেন এবং বেশ গুছিয়ে জবাব দিলেন। আপনার পত্র পাইয়াছি। এক নিতান্ত দুর্ভাগ্যজনক অবস্থায় আপনাদের সহিত পরিচয় হইয়াছিল। আপনি যে সেই পরিচয় মনে রাখিয়া পত্র দিয়াছেন তাহাতে কৃতজ্ঞ হইলাম। আপনি আমার ভাই স্ত্রী প্রসঙ্গে জানাইতে চাহিয়াছেন। 2 বৎসর আগে তাহার বিবাহ হইয়াছে, এই খবর তো আপনার জানা। সে এখন তাহার স্বামীর সহিত ইরাকে আছে। তাহার স্বামী একজন ডাক্তার। আপনাদের দোয়ায় তাহারা ভালোই আছে। দ্বিতীয় যে বিষয়টি আপনি জানিতে চাহিয়াছেন তাহার সবই সত্য। কুকুরের কামড়ে ছিন্ন ভিন্ন বালিকাটির দেহ আমরা সবাই দেখিয়াছি। তাহার মৃতদেহ সৎকারের কোনো ব্যবস্থা হয় নাই, কারণ বালিকাটি হিন্দু কি মুসলিম তাহা জানা সম্ভব হয় নাই। ঘটনাটি সেই সময় জনমনে বিপুল আলোড়ন সৃষ্টি করিয়াছিল। দৈনিক ইত্তেফাক পত্রিকার মফস্বল পাতায় খবরও ছাপা হইয়াছিল। অধিক আর কি, আমরা ভালো আছি। আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। আমি চিঠি ডাকযোগে মিসির আলির ঠিকানায় পাঠিয়ে দিলাম। মনে মনে হাসলাম। অভ্রান্ত যুক্তিও মাঝে মাঝে অচল হয়ে যায়। এই চিঠিটি হচ্ছে তার প্রমাণ। চিঠি পাঠাবার 3য় দিনের মাথায় মিসির আলি এসে উপস্থিত। আমি হেসে বললাম, কি গল্পটা এখন বিশ্বাস করলেন? মিসির আলি শুকনো গলায় বললেন, তাকে খুব চিন্তিত মনে হলো। আমি বললাম, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? মিসির আলি বললেন, আপনার কাছে গল্পটা আবার শুনতে চাই। কেন? প্লিজ আরেকবার বলুন। আবার কেন? বলুন শুনি। আমি দ্বিতীয়বার গল্পটা শুরু করলাম। এক জায়গায় মিসির আলি আমাকে থামিয়ে দিয়ে বললেন, কত তারিখ বললেন? 12ই কার্তিক। এই তারিখে ঘটনাটা ঘটল। 12ই কার্তিক তারিখটা আপনার মনে আছে? হ্যাঁ আছে। প্রথমবার যখন আপনাকে গল্পটা বলি তখনও তো 12ই কার্তিক বলেছিলাম বলে আমার মনে হয়। হ্যাঁ বলেছিলেন। আজও সে একই তারিখ বলেন কিনা তাই দেখতে চেয়েছি। এই তারিখটা বেশ জরুরি। জরুরি কেন? বলছি কেন। তার আগে আপনি বলুন 12 তারিখটা আপনার মনে রইল কেন? এইসব দিন তারিখ তো আমাদের মনে থাকে না। 12 তারিখ আমার বড় মেয়ের জন্মদিন। কাজী সুধাকান্তবাবু 12 তারিখ বলা মাত্র আমার মনে গেঁথে গেল। তাছাড়া আমার স্মৃতিশক্তি ভালো। তাই তো দেখছি। এখন বলুন তারিখটা কেন এত জরুরি? যে বছর ঘটনাটা ঘটল সেই বছরের পঞ্জিকা দেখেছি আমি। 12 তারিখ হচ্ছে 24শে অক্টোবর। স্কুল ছুটি থাকে। ওই দিন লক্ষ্মী পূজার বন্ধ। কাজে আপনার সুকান্তবাবু আপনাকে একটা মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন ওই দিন স্কুল করেছেন। হয়তো উনি তারিখটা ভুল বলেছেন। হ্যাঁ তা হতে পারে, তবে আমি তার নিজের মুখে ঘটনাটা শুনতে চাই। আবার শুনতে চান? হ্যাঁ। কেন? ব্যাপারটা বিশ্বাস করতে পারছি না। আমি বিরক্ত হয়ে বললাম, বিশ্বাস করতে না চাইলে করবেন না, আপনাকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা আছে? মিসির আলি বললেন, আপনি একটু যাবেন আমার সঙ্গে? কোথায়? ওই জায়গায়। কেন? তাহলে জেনে আসতাম তারিখটা 12 কিনা। আপনি কি পাগল নাকি ভাই? মিসির আলি বললেন, ব্যাপারটা খুব জরুরি, আমাকে জানতেই হবে। জানতে হলে আপনি যান, আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনি যাবেন না?
জি না, আজে বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। এটা আজে বাজে ব্যাপার না, আমার কাছে আজে বাজে, আমার যাবার প্রশ্নই উঠে না। মিসির আলি মুখ কালো করে উঠে গেলেন। আমি মনে মনে বললাম, ভালো পাগলের পাল্লায় পড়েছি। লোকটা মনে হয় অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল সাইকোলজি করতে করতে নিজে ওই পর্যায়ে পৌঁছেছে। এটা থেকে বিপজ্জনক ব্যক্তি। মিসির আলি যে কী পরিমাণ বিপজ্জনক ব্যক্তি তা টের পেলাম দিন 10 পরে। আমার ঠিকানায় মিসির আলির এক চিঠি এসে উপস্থিত। ভাই, আপনি কেমন আছেন? আমি সুধাকান্ত বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, দেখা হয়নি। উনি তার দূরসম্পর্কের বোনের বাড়ি চলে গিয়েছেন বলে দেখা হয়নি। শুনলাম তিনি সেখানে পুরো গরমের ছুটিটা কাটাবেন। যাই হোক, ওর অনুপস্থিতিতে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। থানায় গিয়ে থানার রেকর্ড পত্র দেখেছি। ওইখানে ঘটনার তারিখ 23 অক্টোবর দিবাগত রাত, অর্থাৎ 11ই কার্তিক। কাজে সুধাকান্ত বাবু তারিখ বলা একটু ভুল করেছেন বলে মনে হয়। আমি স্থানীয় স্কুলে হেডমাস্টার সাহেবের সঙ্গেও কথা বলেছি। তিনি বলেছেন ওই সুধাকান্ত বাবু ঠিকই সারাদিন ক্লাস করেছেন। কাজে সুধাকান্ত বাবু মিথ্যে বলেননি, তারিখে ভুল করেছিলেন। তারিখ ভুল করা খুব অস্বাভাবিক নয়। ভদ্রলোকের স্মৃতিশক্তি তেমন ভালো না, কারণ আপনার মুখে শুনেছি দ্বিতীয়বার যখন তার সঙ্গে আপনার দেখা হয় তখন তিনি আপনাকে চিনতে পারেননি। থানার ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম, পোস্টমর্টেম করা হয়েছিল কি? উনি বললেন, পোস্টমর্টেমের মতো অবস্থা ছিল না, কুকুর সব ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলেছে। ছিন্ন ভিন্ন কিছু অংশ ছড়িয়েছিল, গ্রামের অন্যরাও তাই বলল। মেয়েটি কোথাকার তাও জানা যায়নি। আমি এতদিন পর এসব খোঁজ করছি দেখে তারা প্রথমে একটু অবাক হলেও পরে আমাকে আগ্রহ করে সাহায্য করেছে। কারণ তাদের বলেছি আমার কাজই হচ্ছে রহস্যময় ঘটনা সংগ্রহ করা। গ্রামবাসীদের ধারণা মেয়েটির অশরীরী আত্মা এখনও ওই বাড়িতে ঘুরে বেড়ায়। নানা রকম শব্দ শোনা যায়, মেয়েলি কান্না, দরজা জানলা আপনা আপনি বন্ধ হওয়া, এইসব। আমি ব্যাপারটা পরীক্ষা করবার জন্য দুরাত এই বাড়ির উঠোনে বসেছিলাম। তেমন কিছু দেখিনি বা শুনিনি, তবে একবার বাড়ির পিছনে মানুষ দৌড়ে যাওয়ার শব্দ শুনেছি। এটা শেয়ালের দৌড়ে যাওয়ার শব্দও হতে পারে। সারা জীবন শহরে মানুষ হয়েছি বলে এই জাতীয় শব্দের সঙ্গে আমার তেমন পরিচয় নেই। আপনাকে চিঠিতে সব জানাচ্ছি কারণ আমার শরীরটা খুবই খারাপ। ওখান থেকে এসে প্রবল জ্বরে পড়ে যায়। একবার রক্ত বমি হয় বলে ভয় পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন আছে মিডফোর্ড হাসপাতালে, ওয়ার্ড 233, বেড নাম্বার 17। আপনি যদি আসেন তাহলে খুব খুশি হব। সুধাকান্ত বাবু সম্পর্কে একটা জরুরি আলাপ ছিল। আশা করি আপনি ভালো আছেন। আমি এই চিঠি ফেলে দিলাম। এই একটা পাগল লোকে শুরুতে খানিকটা প্রশ্রয় দিয়েছে বলে আফসোস হতে লাগলো। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এই লোক আমার পিছনে জোকের মতো লেগে থাকবে এবং জীবনটা অস্থির করে তুলবে। তাকে হাসপাতালে দেখতে যাবার পিছনেও কোনো যুক্তি খুঁজে পেলাম না। দেখতে যাওয়া মানে তাকে প্রশ্রয় দেয়া, দূরে থাকাই ভালো। দেখা হলে বলা যাবে চিঠি পাইনি। বাংলাদেশে চিঠি না পাওয়া এমন কিছু অবিশ্বাস্য ব্যাপার না, খুবই স্বাভাবিক। মজার কথা হচ্ছে, হাসপাতালে নিতান্ত কাকতালীয়ভাবে মিসির আলির সঙ্গে আমার দেখা হয়ে গেল। টেম্পোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করে আমার এক কলিগ পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে দেখে ফিরে আসছি, হঠাৎ শুনি পিছন থেকে চিকন গলায় কে যেন আমাকে ডাকছেন, হুমায়ুন সাহেব, এই যে হুমায়ুন সাহেব। তাকিয়ে দেখি আমাদের মিসির আলি বিছানার সঙ্গে মিশে আছেন। গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, চিচি আওয়াজ হচ্ছে। আমি বললাম, আপনার এই কী অবস্থা? অসুখটা কাহিল করে ফেলেছে। গতকাল পর্যন্ত ধারণা ছিল মারা যাচ্ছি, আজ একটু ভালো। ভালোর বুঝে এই নমুনা, রক্ত পড়াটা বন্ধ হয়েছে, তবে ব্যথা সারেনি। ভাই বসুন, আপনি আমাকে দেখতে এসেছেন, বড়ই আনন্দ হচ্ছে। আসছেন না দেখে ভাবছিলাম হয়তো চিঠি পাননি। আমি খানিকটা লজ্জিত বোধ করতে লাগলাম। একবার ইচ্ছা হলো সত্যি কথাটা বলি যে তাকে দেখতে আসেনি, ভাগ্যচক্রে দেখা হয়ে গেল। পরক্ষণেই মনে হলো সব সত্যি কথা বলতে নেই। হুমায়ুন সাহেব। জি। বসুন ভাই, একটু বসুন। আমি বসলাম। মিসির আলি বললেন, আপনাকে দেখে ভালো লাগছে। একটা বিশেষ কারণে মনটা খুব খারাপ ছিল। বিশেষ কারণটা কি? 11 নম্বর বেডটার দিকে তাকিয়ে দেখুন, আলসারের পেশেন্ট, কিছু খেতে পারে না। হাসপাতাল থেকে যে খাবার দেয় সবটাই রেখে দেয়। তখন কি হয় জানেন? তার ছোট ভাই সেটা খায়, খুব তৃপ্তি করে খায়। দিনরাত বড় ভাইয়ের কাছে সে যে বসে থাকে, ওই খাবারের আশাতেই বসে থাকে। আজ কি হয়েছে জানেন? বড় ভাইয়ের শরীরটা বোধহয় একটু ভালো হয়েছে, যে তার খাবার সব খেয়ে ফেলেছে। ছোট ভাইটা অভুক্ত অবস্থায় সারাদিন বসে আছে। অসম্ভব কষ্ট হচ্ছে আমার, বুঝলেন? চোখে পানি এসে গিয়েছিল। আমাদের দেশের মানুষগুলো এত গরিব কেন বলুন তো ভাই? আমি মিসির আলির প্রশ্নের জবাব দিতে পারলাম না। 11 নম্বর বেডের দিকে তাকালাম। 16-17 বছর বয়সের একজন
যুবক অসুস্থ ভাইয়ের পাশে বসে আছে। আমি বললাম, ছেলেটি কি এখনও না খেয়ে আছে? হ্যাঁ, আমি নার্সের হাতে তার জন্য 50টা টাকা পাঠিয়েছিলাম, সে রাখেনি। বড়ই কষ্ট হচ্ছে হুমায়ুন সাহেব। আমি মিসির আলির হাত ধরলাম। এই প্রথম বুঝলাম এই মানুষটি আমাদের আর 10টি মানুষের মতো নয়। এই রোগা আধপাগলা মানুষটির হৃদয়ে সমুদ্রের ভালোবাসা সঞ্চিত আছে। এদের স্পর্শ করলেও পুণ্য হয়। হুমায়ুন সাহেব, জি? এই খাতাটা আপনি মনে করে সঙ্গে করে নিয়ে যাবেন। কি খাতা? সুধাকান্ত বাবুর বিষয়ে এই খাতায় অনেক কিছু লিখে রেখেছি, বাসায় নিয়ে মন দিয়ে পড়বেন। শরীরে এই অবস্থায় আপনি সুধাকান্ত বাবুকে ভুলতে পারেননি? হাসপাতালে শুয়ে শুয়ে এইটি নিয়েই শুধু ভাবতাম, কিছু করার ছিল না তো। অনেক নতুন নতুন পয়েন্ট ভেবে বের করেছি, সব লিখে ফেলেছি। ভালো করেছেন, এখন বিশ্রাম করুন, আমি খাতা নিয়ে যাচ্ছি, কাল আবার আসবো। মিসির নিচু গলায় বললেন, একবার কি চেষ্টা করে দেখবেন ওই ছেলেটিকে বাইরে নিয়ে কিছু খাওয়ানো যায় কিনা? আমি দেখব, আপনি এই নিয়ে ব্যস্ত হবেন না। আমি ব্যস্ত হচ্ছি না। চলে আসার আগে আগে মিসির আলি বললেন, আপনি কষ্ট করে আমাকে দেখতে এসেছেন, আমি খুবই আনন্দিত। আমি আবার লজ্জা পেলাম। ব্যক্তিগত অনেক কাজ জমেছিল, মিসির আলির খাতা নিয়ে বসা হলো না। আমি তেমন উৎসাহ বোধ করছিলাম না। সামান্য গল্প নিয়ে এতটা বাড়াবাড়ি আমি কোনো অর্থ দেখি না। আমি লক্ষ্য করেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলি বেশিরভাগ মানুষ সম্পূর্ণ অবহেলা করে, মাতামাতি করে তুচ্ছ বিষয় নিয়ে। মিসির আলিও নিশ্চয়ই গোত্রের। পরিবার পরিজনহীন মানুষদের জন্য এর অবশ্যই প্রয়োজন আছে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা, জীবন পার করে দেয়া। এক রাতে শোবার আগে খাতা নিয়ে বসলাম। পাতা উল্টে আমার আক্কেল গুড়ুম 186 পৃষ্ঠার ঠাস বুনন লেখা। সুধাকান্ত বাবু এবং তার গল্প নিয়ে যে এত কিছু লেখা যায় কে জানতো। পরিষ্কার গোটা গোটা লেখা, পড়তে খুব আরাম লাগছে। অবাক হয়ে লক্ষ্য করলাম আমাকে নিয়ে তিনি 8 পৃষ্ঠা লিখেছেন। সে অংশটি প্রথম পড়লাম। শুরুটা এরকম: নাম হুমায়ুন আহমেদ, বিবাহিত, 3 কন্যার জনক, পেশা অধ্যাপনা, বদমেজাজি, অহংকারী, অধ্যাপকদের যেটা বড় ত্রুটি অন্যদের বুদ্ধিমত্তা খাটো করে দেখা, ভদ্রলোকে তা আছে। এই ভদ্রলোকের স্মৃতিশক্তি ভালো। তিনি গল্পটি 2 বার আমাকে বলেছেন, 2 বারই এমনভাবে বলেছেন যে একটি শব্দ এদিক ওদিক হয়নি। তার কথাবার্তায় চিরকুমার সুধাকান্ত বাবুর প্রতি গভীর মমতা টের পাওয়া যায়। এই মমতার উৎস কি? সুধাকান্ত বাবু এই ভদ্রলোককে ক্ষুধার্ত অবস্থায় চমৎকার কিছু খাবার রান্না করে খাইয়েছেন। এটাই কি একমাত্র কারণ? আমার মনে হয় সুধাকান্ত বাবুর চেহারা, কথাবার্তা ভদ্রলোকের উপর খানিকটা প্রভাব ফেলেছে। সুধাকান্ত বাবু অতি অল্প সময়ে এই বুদ্ধিমান মানুষটিকে প্রভাবিত করে ফেলেছেন। কাজে ধরে নেওয়া যায় মানুষকে প্রভাবিত করার ক্ষমতা সুধাকান্ত বাবুর আছে। আমরা কি ধারণা করতে পারি না সুধাকান্ত বাবু তার আশেপাশের মানুষদেরও প্রভাবিত করেছেন? সুধাকান্ত বাবু নিয়ে 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের শিরোনাম পূর্ব পরিচয়। এই অংশে সুধাকান্ত বাবুর পরিবারের যাবতীয় বিবরণ আছে। বাবার নাম, দাদার নাম, মার নাম, তারা কে কেমন ছিলেন, কি করতেন, কিভাবে মারা গেলেন, দেশ ত্যাগ করলেন কবে, কেন করলেন, এই তথ্য ভদ্রলোক কিভাবে জোগাড় করলেন, কেনই বা করলেন, কে জানে। দ্বিতীয় অধ্যায়টির নাম সুধাকান্ত বাবু ও তার বাগদত্তা। এই অধ্যায়টি বেশ ছোট, পড়ে মনে হলো মিসির আলি তেমন কোনো তথ্য জোগাড় করতে পারেননি। তৃতীয় অধ্যায় সুধাকান্ত বাবুর চরিত্র এবং মন মানসিকতা নিয়ে। শুরুটা এমন: ভদ্রলোক নিজেকে সাধু শ্রেণীতে ফেলেছেন। শুরুতেই তিনি বলেছেন যে সাধু সন্ন্যাসীর জীবনযাত্রায় তার আগ্রহ আছে। শ্মশানে শ্মশানে ঘুরতেন এবং স্থানীয় লোকজনও তাকে সাধু ভাবা বলে। নিজের সাধু চরিত্রটির প্রতি ভদ্রলোকের দুর্বলতা আছে। এই দুর্বলতার কারণ কি? প্রকৃত সাধু শ্রেণীর লোক শুরুতেই অন্যকে বলে না আমি সাধু, ইনি তা বলেছেন। কাজে ধরে নেওয়া যাক ইনি আমাদের মতোই দোষগুণ সম্পন্ন সাধারণ একজন মানুষ। তিনি নিঃসঙ্গ জীবন ঠিক পছন্দ করেন বলেও মনে হলো না। অনেক রাতে বাড়ি ফেরেন, তাতে একা একা খুব অল্প সময় থাকতে হয় তাকে। একজন সাধক শ্রেণীর মানুষের চরিত্রের সঙ্গেও ব্যাপারটা মিশ খায় না। মিসির আলির খাতা শেষ করতে করতে রাত 2টো বেজে গেল। পরিশিষ্ট অংশে ভদ্রলোক 6টি প্রশ্ন করেছেন এবং বলেছেন রহস্য উদ্ধারের জন্য এই প্রশ্নগুলির জবাব জানা অত্যন্ত প্রয়োজন। এই 6টি প্রশ্ন পড়ে আমার মাথা ঘুরতে লাগলো। একই কাণ্ড! মিসির আলি সাহেবের খাতা আবার গোড়া থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। 6টা প্রশ্নের কাছে এসে আবার চমকালাম। আমার মাথা ঘুরতে লাগলো। ইচ্ছে করলে এক্ষুনি ছুটে যায় মিসির আলির কাছে। মিসির আলি সাহেব আজ অনেক সুস্থ। গায়ে চাদর জড়িয়ে বিছানায় বসে আছেন। হাতে শিবরাম চক্রবর্তীর বই জন্মদিনের উপহার। কিছুক্ষণ পড়ছেন, তারপর গা তুলিয়ে হাসছেন, আবার পড়ছেন, আবার হাসছেন। আশেপাশের রুগীরা ব্যাপারটা বেশ মজা পাচ্ছে। আগ্রহ এবং কৌতূহল নিয়ে তারা দেখছে বিচিত্র মানুষটাকে। আমার দিকে চোখ পড়তে মিসির আলি বললেন,
শিবরামের বাঘের গল্পটা পড়েছেন? অসাধারণ। সকাল থেকে এখন পর্যন্ত 11 বার পড়লাম। তাই নাকি? আমার কি মনে হয় জানেন, হাসপাতালে রোগীদের জন্য এই জাতীয় বই ওষুধপত্রের সঙ্গে দেওয়া দরকার। প্রাণ খুলে কয়েকবার হাসতে পারলে যে কোনো অসুখ অনেকটা কমে যায় বলে আমার ধারণা। আপনার তাহলে কমে গেছে? জি। আমি বললাম, আপনার খাতাটা কাল রাতে পড়ে শেষ করেছি। আমার মনে হয় যে 6টি প্রশ্ন আপনি তুলেছেন তার উত্তর জানা প্রয়োজন। প্রয়োজন তো বটেই। আমি আপনার সঙ্গে যাবো এবং সুধাকান্ত বাবুর সঙ্গে কথা বলবো। মিসেলি হাসতে হাসতে বললাম, আমি জানতাম আপনি এই কথা বলবেন। আমি বললাম, কোনো একটা ভৌতিক গল্প শুনলেই কি আপনি এরকম করেন, সব রহস্য উদ্ধারের জন্য লেগে পড়েন? মিসির আলি হ্যাসূচক মাথা নাড়লেন। আমি বললাম, আপনি কি আপনার শোনা মতো ভৌতিক গল্পের রহস্য ভেদ করতে পেরেছেন? না, পারিনি। 20% ক্ষেত্রে কিছুই করতে পারিনি। আমার আরেকটা খাতা আছে, ওই খাতার নাম রহস্য খাতা। যেসব সমস্যা আমি সমাধান করতে পারি না বা পারিনি, রহস্য খাতা সেসব লিখে রেখেছি। আপনাকে একদিন পড়তে দেব। ঠিক আছে, আপনার রহস্য খাতা একদিন পড়ব। কিংবা আপনি যদি চান তাহলে ওইখানকার একটা গল্প আপনাকে শোনাতেও পারেন। এইখানে বলবেন? অসুবিধা কি? হসপিটালে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে বসে চা খেতে খেতে গল্পটা আপনাকে বলতে পারি। আসলে ব্যাপারটা কি জানেন, আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে। একটা গল্প যদি শুরু করি তাহলে ভদ্রতার কারণে আপনি গল্প শেষ না করা পর্যন্ত বসে থাকবেন। এটাই হচ্ছে আমার লাভ। আপনার শরীরের এই অবস্থা, আপনি ক্যান্টিনে যেতে পারবেন? পারবো। আমাকে যতটা কাহিল দেখাচ্ছে ততটা কাহিল কিন্তু আমি না। আসুন যাই। আমরা ক্যান্টিনে বসলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম হাসপাতাল নোংরা হলেও ক্যান্টিনটা বেশ পরিষ্কার। ভিড় আছে, তবে হইচই নেই। 2 ধরনের চা পাওয়া যাচ্ছে, 1 নম্বরি চা এবং 2 নম্বরি চা। 1 নম্বরি চা 1 টাকা করে, 2 নম্বরি চা 3 টাকা করে। মিসির আলি বললেন, একই চা 2 ধরনের কাপে দেওয়া হয় বলে 2 ধরনের দাম। এবং মজার ব্যাপার কি জানেন, সবাই কিন্তু বেশি দামের চাটা খাচ্ছে। গতকালও চা খেতে এসেছিলাম। একজনকে বলতে শুনলাম, 1 নম্বরি চা মুখে দেওয়া যায় না, খানিকটা পানি গরম করে এনে দিয়ে দেয়। আমি বললাম, আপনি কি নিশ্চিত যে 2টো চাই এক? হ্যাঁ নিশ্চিত, প্রমাণ করে দিতে পারি। করব? না, প্রমাণ করতে হবে না, আপনার কথা আমি বিশ্বাস করছি। এখন আপনার গল্পটা বলুন। আপনার কি তাড়া আছে? না, তাড়া নেই, তো বেশিক্ষণ হাসপাতালে থাকতে আমার ভালো লাগে না। মিসির আলি সঙ্গে সঙ্গে গল্প শুরু করলেন। রহস্য খাতায় এই গল্পের নাম্বার হচ্ছে 21, অর্থাৎ এটা 21 নাম্বার গল্প। এর চেয়ে অনেক ভয়ঙ্কর গল্প আমার স্টকে আছে, তবে এটা বলছি কারণ এটা বলতে গেলে একটা ফার্স্ট হ্যান্ড স্টোরি। আমার নিজের জীবনে ঘটেনি, তবে যার জীবনে ঘটেছে সে আমার প্রিয় এক মানুষ। ঘটনাটার সঙ্গে আমারও যোগাযোগ আছে। মেয়েটি হচ্ছে আমার দুঃসম্পর্কের আত্মীয়া, আমার মার মামাতো বোনের মেয়ে, গ্রামের মেয়ে। হোস্টেলে থেকে ময়মনসিংহ মমিনুন্নেসা কলেজে পড়তো। সেকেন্ড ইয়ারে উঠে হঠাৎ করে তার বিয়ে হয়ে যায়। খুব বড় ঘরে বিয়ে হয়। ছেলের অর্থ, বিত্ত এবং প্রতিপত্তি কোনো অভাব ছিল না। পরিবারটিও এদেশের নামকরা পরিবার। নাম বললেই আপনি চিনবেন, তাই বলছি না। শুধু ধরে নিন যে এই দেশের রাজনীতিতে এই পরিবারটির প্রত্যক্ষ যোগ আছে। আপনি গল্পটা বলুন। বিত্তবান পরিবারের ব্যাপারে আমার আগ্রহ নেই, আমার নিজেরও নেই, এবং আমার ওই খালার মেয়েটিরও ছিল না। অত্যন্ত ক্ষমতাবান একটি পরিবারে বিয়ে হবার কারণে তার জীবনযাত্রা সম্পূর্ণ পাল্টে গেল। কিছুদিন স্বামীর সঙ্গে ইউরোপ আমেরিকা ঘুরল। সে বছর পরীক্ষা দেওয়া হলো না, তার পরের বছরও হলো না, কারণ সে তখন কনসিভ করেছে। সমস্যা শুরু হলো তখন, যখন মেয়েটি বিচিত্র সব স্বপ্ন দেখতে লাগলো। প্রতিটি স্বপ্নের মূল বিষয় একটি। ছোট্ট একটা ছেলে এসে তাকে বলে, মা তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। আমাকে এরা মেরে ফেলবে, যে রাতে আমার জন্ম হবে সে রাতে ওরা আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে রক্ষা করো। বুঝতেই পারছেন গর্ভবতী একটি মেয়ের কাছে এই জাতীয় স্বপ্ন কতটা ভয়াবহ। মেয়েটি অস্থির হয়ে পড়ল, খেতে পারে না, ঘুমোতে পারে না, এবং প্রায় রোজই একই জাতীয় স্বপ্ন দেখে। আমার সঙ্গে মেয়েটির তখন যোগাযোগ হয়। আমি তাকে নানানভাবে বুঝিয়ে বলি যে এটা কিছু না, গর্ভবতী মেয়েদের অবচেতন মনে একটা মৃত্যু ভয় থেকেই যায়, সেই ভয় নানানভাবে প্রকাশ পায়। তোমার বেলায় এইভাবে প্রকাশ পাচ্ছে। মেয়েটির স্বামী বিষয়টি নিয়ে খুব বিব্রত বোধ করছিল। সে ঠিক করে রেখেছিল যে মেয়েটির মনের শান্তির জন্য ডেলিভারির ব্যাপারটা এদেশে না করে বিদেশের কোনো হাসপাতালে করা হবে। সেটা সম্ভব হলো না। 8 মাসের মাঝধায় হঠাৎ করে মেয়েটির ব্যথা উঠল। তাড়াহুড়ো করে তাকে নিয়ে যাওয়া হলো ঢাকার নামকরা একটা ক্লিনিকে। নর্মাল ডেলিভারি হলো। রাত 2টায় মেয়েটি একটি পুত্র সন্তান প্রসব করল। মিসির আলি থামলেন, ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বললেন,
অনেকের সঙ্গে আমিও ক্লিনিকে অপেক্ষা করছিলাম। মেয়েটি আমার একজন রোগী, কাজে আমার খানিকটা দায়িত্ব আছে। ক্লিনিকের পরিচালক একজন মহিলা ডাক্তার। তিনি আমাকে ভেতরে ডেকে নিয়ে গেলেন এবং বললেন যে যে বাচ্চাটির জন্ম হয়েছে তাকে একটু দেখুন। আমি দেখলাম একটা গামলার ভেতর বাচ্চাটিকে শুয়ে রাখা হয়েছে। জেলিফিশ আপনি দেখেছেন কিনা জানি না, শিশুটির সমস্ত শরীর জেলিফিশের মতো স্বচ্ছ, থলথলে গাঢ় নীল রং। শুধু মাথাটা মানুষের, মাথা ভর্তি রেশমি চুল, বড় বড় চোখ, হাত পা কিছু নেই, অক্টোপাসের মতো নল জাতীয় কিছু জিনিস কিলবিল করছে। আমি খুব সাহসী মানুষ, কিন্তু এই দৃশ্য দেখে ভয়ে গা কাঁপতে লাগলো। ডাক্তার সাহেব বললেন, এই শিশুটিকে আপনি কি করতে বলেন? আমি বললাম, আমার বলায় কিছু যায় আসে না, বাচ্চার বাবা মা কি বলেন? বাচ্চার মাকে জানানো হয়নি, তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বাচ্চার বাবা চান না বাচ্চাটা বেঁচে থাকুক। আমি চুপ করে রইলাম। তিনি বললেন, এরকম অ্যাবনর্মাল বাচ্চা এমনিতেই মারা যাবে, আমাদের মারতে হবে না। প্রকৃতি এত বড় ধরনের অ্যাবনর্মালিটি সহ্য করবে না। আমি কিছু বললাম না। বাচ্চাটিকে ফুল স্পিড ফ্যানের নিচে রেখে দেওয়া হলো। প্রচণ্ড শীত, বাচ্চাটির মাথার উপর ফ্যান ঘুরছে, এতেই তার মরে যাওয়া উচিত। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ভোর 5টায় দেখা গেল বাচ্চা দিব্যি সুস্থ, বড় বড় চোখে এদিক ওদিক তাকাচ্ছে, শীষ দেওয়ার মতো শব্দ করছে। ভোর 5:30টায় সবার সম্মতি নিয়ে বাচ্চাটিকে 100 সিসি ইমাডোজল ইঞ্জেকশন দেওয়া হলো। যে কোনো পূর্ণবয়স্ক লোক এতে মারা যাবে, কিন্তু তার কিছু হলো না, শুধু শীষ দেওয়ার ব্যাপারটা একটু কমে গেল। ভোর 6টায় দেওয়া হলো 50 সিসি অ্যাট্রোজিন সলিউশন। বাচ্চাটি মারা গেল 6:20-এ। বাচ্চার মা জানতে পারল না, সে তখনও ঘুমে অচেতন। মিসির আলী গল্প শেষ করলেন। আমি বললাম, তারপর? তারপর আবার কি, গল্প শেষ? বাচ্চাটির মার কি হলো? বাচ্চার মার কি হলো তা দিয়ে তো আমাদের প্রয়োজন নেই। রহস্য তো এখানে নয়, রহস্য হচ্ছে বাচ্চার মা যে স্বপ্নগুলি দেখতো সেখানে। সেই রহস্য আমি ভেদ করতে পারিনি। সুধাকান্ত বাবুর রহস্য শেষ পর্যন্ত ভেদ করতে পারবো কিনা তা জানি না। আমার তো মনে হয় রহস্য ভেদ করেছেন। কাগজপত্রে করেছি। কাগজপত্রে রহস্য ভেদ করা এক জিনিস, বাস্তব অন্য জিনিস। যখন সুধাকান্ত বাবুর মুখোমুখি বসবো তখন হয়তো দেখবো গুছিয়ে আনা জিনিস সব এলোমেলো হয়ে গেছে। মজার ব্যাপার কি জানেন ভাই, প্রকৃতি রহস্য পছন্দ করে না, সে নিজে কিন্তু খুব রহস্যময়। কবে যাবেন সুধাকান্ত বাবুর কাছে? হাসপাতাল থেকে ছাড়া পেলেই যাব। আপনি কি যাবেন আমার সঙ্গে? আমি বললাম, অবশ্যই। রাত প্রায় 9টা। আমি এবং মিসির আলী সুধাকান্ত বাবুর বাড়ির উঠোনে বসে আছি। সুধাকান্ত বাবু চুলায় চায়ের পানি চড়িয়েছেন। তিনি আমাদের যথেষ্ট যত্ন করছেন। মিসির আলীকে খুব আগ্রহ নিয়ে বাড়ি ঘুরে ঘুরে দেখালেন, নানা গল্প করলেন। বাড়ি আগের মতোই আছে, তবে কামিনী গাছ দুটির একটিও নেই, মরে গেছে। কুয়ার কাছে সারি বেঁধে কিছু পেয়ারা গাছ লাগানো হয়েছে, যা আগে দেখিনি। সুধাকান্ত বাবু বললেন, চা খেয়ে আপনারা বিশ্রাম করুন, আমি খিচুড়ি চড়িয়ে দিচ্ছি। মিসির আলী অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, খিচুড়ি মন্দ হবে না, তাছাড়া শুনেছি আপনার রান্নার হাত অপূর্ব। আমাদের চা দিয়ে সুধাকান্ত বাবু খিচুড়ি চড়িয়ে দিলেন। মিসির আলী বললেন, রান্না করতে করতে আপনি আপনার ভৌতিক অভিজ্ঞতার কথা বলুন, এটা শোনার জন্যই এসেছি। আগেও একবার এসেছিলাম, আপনাকে পাইনি। জানি, খবর দিয়ে এলে থাকতাম, আমি বেশিরভাগ সময়ই থাকি। শুরু করুন। সুধাকান্ত বাবু গল্প শুরু করলেন। ভৌতিক গল্পের জন্যে চমৎকার একটা পরিবেশ। অন্ধকার উঠোন, আকাশে নক্ষত্রের আলো, উঠোনের উপর দিয়ে একটু পরপর হাওয়া বয়ে যাচ্ছে। একটা তক্ষক ডাকছে। তক্ষকের ডাক বন্ধ হবার সঙ্গে সঙ্গে অসংখ্য ঝিঝি পোকা ডেকে উঠেছে। ঝিঝি পোকা থামতে তক্ষক ডেকে উঠে। তক্ষকরা চুপ করতে আবার ঝিঝি পোকা ডাকে। অদ্ভুত কনসার্ট। সুধাকান্ত বাবু গল্প বলে চলেছেন। মিসির আলী মাঝে মাঝে তাকে থামাচ্ছেন, গভীর আগ্রহে বলছেন, এই জায়গাটা দয়া করে আরেকবার বলুন, অসাধারণ অংশ, গা শিউরে উঠছে। যেখানে মেয়েটি সুধাকান্ত বাবুর পা কামড়ে ধরে, সেই অংশটা মিসির আলী 3বার শুনলেন। শেষবার গভীর আগ্রহে বললেন, আপনি যখন পালিয়ে যাচ্ছিলেন তখন মেয়েটি পিছন থেকে আচমকা আপনাকে কামড়ে ধরল? জি। হাত দিয়ে ধরল না, আঁচড় দিল না, শুধু কামড়ে ধরল? জি। দেখি কামড়ের দাগটা। তিনি কামড়ের দাগ দেখালেন। মিসির আলী পায়ের দাগ পরীক্ষা করলেন, চড়ানো গলায় বললেন, কি অদ্ভুত গল্প, তারপর কি হলো? সুধাকান্ত বাবু গল্পে ফিরে গেলেন। এক সময় গল্প শেষ হলো। সুধাকান্ত বাবু বললেন, খিচুড়ি নেমে গেছে, আপনাদের কি এখন দিয়ে দেব? রাত মন্দ হয়নি কিন্তু। মিসির আলী বললেন,
জি, খেয়ে নেব। আপনাকে তো একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। জিজ্ঞেস করুন। মেয়েটি শুধু কামড়ে ধরল, হাত দিয়ে আপনাকে ধরল না কেন? আমি কি করে বলবো বলুন? আমার পক্ষে তো জানা সম্ভব না। আমার কিন্তু মনে হয় আপনি জানেন। সুধাকান্ত বাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মিসির আলি বললেন, আপনার গল্পের সবচেয়ে দুর্বল অংশ মেয়েটির কামড়ে ধরা। মেয়েটি কিন্তু পেছন থেকে আপনাকে কামড়ে ধরেনি। পায়ের দাগ দেখিয়ে বোঝা যাচ্ছে কামড়ে ধরেছে সামনে থেকে। আপনার দাগ ভালোভাবে পরীক্ষা করলেই তা বোঝা যায়। আপনাকে আক্রমণ করবার জন্যে মেয়েটি তার হাত ব্যবহার করেনি। কারণ একটাই, সম্ভবত তার হাত পেছন থেকে বাঁধা ছিল, তাই নয় কি? সুধাকান্তবাবুর চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। একটি কথাও বললেন না। মিসির আলি বললেন, আপনার গল্পে একটা কুকুর আছে, পাগলা কুকুর। হাইড্রোফোবিয়ার কুকুর কিছুই খায় না, অসহ্য যন্ত্রণায় মৃত্যুর জন্যে অপেক্ষা করে। অথচ এই কুকুরটা আস্ত একটি মেয়ে খেয়ে ফেলল। 5টা সুস্থ কুকুরের পক্ষেও যা সম্ভব নয়। আপনি অসাধারণ একটা ভূতের গল্প তৈরি করেছেন, কিন্তু গল্পে অনেক ফাঁক রয়ে গেছে, তাই না? সুধাকান্তবাবু বিড়বিড় করে কি যেন বললেন। আমি কাঠ হয়ে বসে রইলাম। কি শুনছি এসব? মিসির আলি লোকটি সব কি বলছে? মিসির আলি বললেন, ব্যাপারটা কি হয়েছিল আমি বলি। আপনি চিরকুমার একজন মানুষ। আপনার মনে মনে আছে অবদমিত কামনা বাসনা। মহাপুরুষরা কামনা বাসনার ঊর্ধ্বে নন। কিভাবে যেন আপনি অল্প বয়সে একজন কিশোরীকে আপনার ঘরে নিয়ে এলেন। এই মেয়েটি কিভাবে এলো বুঝতে পারছি না। বাড়ি থেকে পালিয়ে আসতে পারে বা অন্য কিছু হতে পারে। এই অংশটা আমার কাছে পরিষ্কার না। যাই হোক, মেয়েটিকে আপনার ঘরে নিয়ে আপনি তার হাত বেঁধে ফেললেন। মেয়েটির চিৎকার কান্নাকাটি আশেপাশের কেউ শুনল না, কারণ আশেপাশে শোনার মতো কেউ নেই। মেয়েটি নিজেকে রক্ষা করবার জন্যে আপনাকে কামড়ে ধরল। এই একটি অস্ত্রই তার কাছে ছিল। অবশ্যই মেয়েটি নিজেকে রক্ষা করতে পারল না, শেষ পর্যন্ত মারা গেল। আপনি তার মৃতদেহ ঘরেই ফেলে রাখলেন। দরজা জানালা খুলে রাখলেন যাতে শেয়াল কুকুর সব দেহটাকে খেয়ে ফেলতে পারে। একদিনে তো একটা মানুষ শেয়াল কুকুর খেয়ে ফেলতে পারে না, হয়তো 1 দিন বা 2 দিন বা 3 দিন সময় লাগে। এই সময়টা আপনি নষ্ট করলেন না, ঠান্ডা মাথায় ভাবলেন। ভেবে ভেবে অসাধারণ একটা গল্প তৈরি করলেন। সেই গল্পে সূত্র আছে, কুকুর আছে, অশরীরী আত্মীয়রা আছে। কি সুধাকান্তবাবু, আমি ঠিক বলিনি? দিন, এখন আপনার খাবার দিয়ে দিন, প্রচণ্ড খিদে পেয়েছে। আমি অবাক হয়ে দেখলাম সত্যি সত্যি মিসির আলি খেতে বসেছেন। সুধাকান্তবাবু তাকে থালা এগিয়ে দিচ্ছেন। মিসির আলি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি খাবেন না? আমি বললাম, না, আমার খিদে নেই। মিসির আলি খেতে খেতে বললেন, সুধাকান্তবাবু, আপনার বিরুদ্ধে কেস দাঁড় করাবার মতো কিছু আমার হাতে নেই। যেসব কথা আপনাকে বলেছি সেসব আমি কোর্টে টেকাতে পারবো না। আমি সেই চেষ্টাও করব না। কাজে আপনার ভয়ের কিছু নেই। তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি থানায় গিয়ে অপরাধ স্বীকার করবেন। আচ্ছা, মেয়েটার নাম কি ছিল? সুধাকান্ত গম্ভীর গলায় বললেন, বিনতি। ওর নাম বিনতি। ও আচ্ছা, বিনতি। মিসির আলি খুব আগ্রহ করে খাচ্ছেন। আমি দূর থেকে তাকে দেখছি। সুধাকান্তবাবুও দেখছেন। তার চোখে পলক পড়ছে না। সে পলকহীন চোখে গভীর বিস্ময়। মিসির আলি বললেন, খিচুড়ি তো ভাই অপূর্ব হয়েছে। আমাকে রেসিপিটা দেবেন তো? আমিও আপনার মতো একা একা থাকি, মাঝে মাঝে খিচুড়ি রান্না করব। বলে মিসির আলি বিচিত্র ভঙ্গিতে হাসলেন। আমি এর আগে এত অদ্ভুতভাবে কাউকে হাসতে শুনিনি। গায়ে কাটা দিয়ে উঠল। পরিশিষ্ট। আমার অধিকাংশ গল্পের শেষ থাকে না বলে পাঠক পাঠিকেরা আপত্তি তোলেন। এই গল্পের আছে। সুধাকান্তবাবু তার অপরাধ স্বীকার করে থানায় ধরা দিয়েছিলেন। বিচার শুরু হবার আগেই থানা হাজতে তার মৃত্যু হয়। গল্পটি শোনবার জন্য অনেক অনেক ধন্যবাদ।